আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি জৈব রসায়নের 7 নাম্বার লেকচার। তো 7 নাম্বার লেকচারে আমরা আসলে সমানতা নিয়ে পড়াশোনা করব বেশি। নামকরণটা আমাদের 6 নাম্বার ক্লাসে শেষ হয়ে গিয়েছিল। তাহলে আসলে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জৈব যৌগের সংকরায়নটা দেখে নিতে চাই। তো জৈব যৌগের সংকরায়ন হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যখন থাকে তখন হচ্ছে আমরা দেখতে পাই যে এখানে হলো সিগমা বন্ধন আছে একটা, আর কোনো পাই বন্ধন নাই। যে সিঙ্গেল বন্ডটা থাকে ওইটাকে আমরা সিগমা বন্ড বলি, যেটা শক্তিশালী হয় অনেক। আর পাই বন্ধনটা হচ্ছে যে এই বন্ধনটা ভেঙে বিক্রিয়াতে অংশ নেয়। তো প্রথমটা যদি সিগমা বন্ড হয় তার মানে বাকি সবগুলা, যদি দুইটা থাকে তাহলে বাকি একটা, আর তিনটা থাকলে সিগমা বন্ধন বাদ দিয়ে বাকি দুইটা হচ্ছে পাই বন্ধন হবে। তো পাই বন্ধনটা নর্মালি হচ্ছে দেখা যায় দুর্বল হয়, এবং পাই বন্ধনটা দুর্বল হয় দেখে হচ্ছে ওইটা ভেঙে হচ্ছে বিক্রিয়াতে অংশ নেয়। যেমন হচ্ছে যদি আমাদের এইভাবে কার্বন কার্বন এই ডাবল বন্ড থাকে, এই যে এরকম ছিল, তারপর এটার সাথে আমরা হাইড্রোজেন অ্যাড করতেছি, ওইখান থেকে দেখা যাবে যে এই যে এই সিঙ্গেল বন্ড ডাবল বন্ডটা যে আছে ডাবল বন্ডটা ভেঙে যাবে। আর ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এই যে একটা একটা করে হাত খালি হয়ে যাবে, ওইখানে হচ্ছে আরেকটা করে হাইড্রোজেন লেগে যাবে। আর আগে থেকেই তো আরো দুইটা হাইড্রোজেন ছিল, ওই যে একটা দুইটা, আর নতুন করে এই যে একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন লেগে গেল। CH3 CH3টা হচ্ছে এইভাবে আসে। ঠিক আছে, আর কার্বন হাইড্রোজেন বন্ডের মধ্যেও সিগমা বন্ধন থাকে একটা, পাই বন্ধন জিরো। তো এই সিঙ্গেল বন্ড থাকলে বুঝতে পারবা যে এখানে একটা সিগমা বন্ড আছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন এটার পরে সংকরিত অরবিটাল কার কয়টা থাকে, এই জিনিসটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3-তে পড়ে আসা হয়েছে। তো এখন এখানে হচ্ছে আমরা বলছিলাম যে এসপি থাকলে হচ্ছে সংকরিত অরবিটাল দুইটা, এসপি দেখছো 1 2, তারপর sp2 একটা এস দুইটা পি, তাহলে এখানে তিনটা হবে। একটা এস তিনটা পি, এখানে চারটা হবে। একটা এস তিনটা পি একটা ডি, তাহলে এখানে পাঁচটা হবে। একটা এস তিনটা পি দুইটা ডি, তাহলে এখানে ছয়টা হবে। ঠিক আছে, তাহলে অরবিটাল সংখ্যা কয়টা খেয়ে বের করবো বুঝতে পারছি আশা করি। এখন এখানে কার্বনগুলো সংকরায়ন নির্ণয় করতে হবে। এখন একটা জিনিস ফার্স্ট অফ অল মাথায় রাখবা, যদি দেখো দুইটা কার্বনের মধ্যে হচ্ছে সিঙ্গেল বন্ড থাকে, তখন দুইটা কার্বনই হচ্ছে sp3 হবে। তো এখন এখানে দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এবং কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড থাকলে ওইটাকে আমরা sp3 বলি, তাহলে এটা sp3 হবে। তো এখন সিঙ্গেল বন্ড দেখে অনেকে এই কার্বনটাকেও sp3 ভেবে ফেলতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, এই কার্বনে যেমন সিঙ্গেল বন্ড আছে ঠিক তেমনই ট্রিপল বন্ডও আছে। তো সিঙ্গেল বন্ডটাকে আমরা প্রায়োরিটি বেশি দেই না, প্রায়োরিটি বেশি দেই ট্রিপল বন্ড ডাবল বন্ড এগুলাকে। তো যদি ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকলে অবভিয়াসলি এইটার sp সংকরায়ন হবে। তারপরে পাশেরটাও দেখো, পাশেরটাও কিন্তু ট্রিপল বন্ডে আছে। তো হাইড্রোজেনের সাথে যে সিঙ্গেল বন্ড আছে ওইটা তখন আমরা দেখবো না, আমরা খালি দেখবো ট্রিপল বন্ডে আছে যে। ট্রিপল বন্ডে থাকলে তাইলে ওইটা কি হবে, sp হবে। তারপর হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে একটা জিনিস মাথায় আনতে পারে যে ওইচের সাথে লাগানো তাইলে কি ওইটাকে কোনোভাবে প্রভাব ফেলবে নাকি। না, ওইটার কোনো প্রভাব নেই আসলে এখানে। এখানে কার্বনটা হচ্ছে কার্বন কার্বনের সাথে কিরকম বন্ধন। তো এখানে কার্বন কার্বনের সাথে সিঙ্গেল বন্ধন, তাইলে এখানে হচ্ছে কি হবে, sp3 হবে। তারপর এটাও কি হবে, sp3 হবে। এটাও কি হবে, sp3 হবে। এটাও sp3। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এই sp3টা কিভাবে আসতেছে। তারপর হচ্ছে আমরা আসি এখানে, এই যে এইটায় সিঙ্গেল বন্ড আছে সবগুলো, তাহলে এটা sp3, সিঙ্গেল বন্ড sp3। এখন এখানে দেখো এই কার্বনটা ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত, ডাবল বন্ড থাকলে তখন এটা কি হবে, sp2। এটাও ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত, তাহলে এটাও কি হবে, sp2। তারপর এখানে এটা দেখি, এইটা বুঝেই যাচ্ছে sp3 যেহেতু সিঙ্গেল বন্ড। এই যে এই দুইটা হচ্ছে ডাবল ট্রিপল বন্ডে যুক্ত, তাইলে এই দুইটাই হচ্ছে sp। এইটা হচ্ছে ডাবল বন্ডের সাথে যুক্ত আছে, তাইলে এটা হচ্ছে sp2। এটাও ডাবল বন্ডে আছে দেখে এটাও কি হবে, sp2 হবে। তারপর হচ্ছে আমরা আসি, এই যৌগের নাম দেওয়া আছে, তারপর সংকরায়ন দেওয়া আছে, এস আর পি বৈশিষ্ট্য দেওয়া আছে। এটা হচ্ছে জাস্ট রেশিও, কয়টা এস আছে কয়টা পি আছে। একটা এস আছে তিনটা পি আছে, তাহলে রেশিও হচ্ছে 25% হইলো এস, 75% পি, জাস্ট এই কথাটাই। তো এখানেও একটা এস আছে দুইটা পি আছে, তাহলে হচ্ছে 33.3% হচ্ছে বলা যায় এস, আর 66.7% হচ্ছে পি, এরকম চিন্তা করা যায়। তারপর এখানে এসপি, এটা 50% এস 50% পি, চোখের দেখাতেই বোঝা যায়। এখন সমস্যাটা যেখানে হয়, আমাদের বন্ধন কোনটা হচ্ছে মাথায় রাখতে হয়। ইথেনের কেসে হচ্ছে এটা অনেকটা চতুস্তলকীয় একটা ফর্ম ধারণ করে। তো এই চতুস্তলকীয় ফর্মে হচ্ছে বন্ধন কোনটা হয় 109.5 ডিগ্রি। ঠিক আছে, এই যে বন্ধন কোনটা মাস্ট মাথায় রাখতে হবে। বন্ধন দূরত্বটা মাথায় না রাখলেও সমস্যা নেই, বাট বন্ধন কোনটা অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, বন্ধন দূরত্ব নিয়ে আমরা সামনে পড়াশোনা করব, বেনজিন বেনজিন অ্যালকিন অ্যালকাইন এগুলোর ক্ষেত্রে। বাট আমাদের এখন বন্ধন দূরত্ব মাথায় রাখা লাগবে না। এখন তুই মাথায় রাখো বন্ধন কোনটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। ইথিনের জন্য বন্ধন কোণ কত, 120 ডিগ্রি।
তারপর ইথাইনের জন্য বন্ধন কোণ কত? ইথাইন তো একদম সরলরৈখিক হয়, তাই এটা 180 ডিগ্রি। ঠিক আছে, আর ইথিনেরটা হচ্ছে দেখবা যে এটা হইলো ত্রিকোণাকার, এই যে তিন কোণার, এই যে তিন কোণা এরকম থাকে, মাঝখানে অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি করে। ঠিক আছে, এটা তিন কোণা থাকে আর মাঝখানে অ্যাঙ্গেল কত হয়? 120 ডিগ্রি করে হয়। আর এটা হচ্ছে ইথেন, ইথেন হচ্ছে চতুস্থলকীয় হয় এবং এটা হচ্ছে 109.5 ডিগ্রি হয়। ওকে, তাহলে হচ্ছে আমরা এই তিনটাই মাথায় রাখতে পারবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে যৌগের জ্যামিতিক গঠনটা কেমন হয়? ইথেনের জন্য চতুস্তলকীয়, ইথিনের জন্য ত্রিকোণাকার সমতলীয়, ইথাইনের জন্য সরলরৈখিক। এই তিনটা আমরা মাথায় রাখবো। তারপর সমাণু, সমাণু হচ্ছে আইসোমার। আইসো অর্থ হচ্ছে সেম এবং মার অর্থ হচ্ছে মেরোস। মারটা মেরোস থেকে আসছে, এই মেরোস অর্থ হচ্ছে পার্টস বা অংশ। ঠিক আছে, তো একই অংশ বা হচ্ছে একই ধরনের জিনিস থেকে আসতেছে, একই জিনিসের দুই ধরনের রূপ, এটাকে হচ্ছে আমরা আসলে সমাণু বলি। ঠিক আছে, তো এটা আসলে আরো ফর্মাল একটা ওয়েতে বললে, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরের সমাণু বলি। তো যেমন এটার একটা সিম্পল এক্সাম্পল এভাবে চিন্তা করতে পারো, যে তুমি যদি হচ্ছে C5H10 ও দাও, এটা থেকে দেখবা যে তুমি দুই ধরনের জিনিস আনতে পারো। ঠিক আছে, তো ওগুলা হচ্ছে আমরা ফার্দার স্টাডিজে, মানে সামনে যখন আগাবো তখনই হচ্ছে দেখতে পারবো, ফার্দার স্লাইডে বলতে পারো, যে পরের স্লাইড গুলোতে হচ্ছে ওগুলো আমরা দেখাবো। এখন সমানুতার দুই ধরনের টাইপ আছে, একটা হচ্ছে গাঠনিক সমানুতা, তো এটা হচ্ছে আমরা নর্মালি হাতে এঁকে হইলে বুঝতে পারবো। আরেকটা হচ্ছে স্টেরিও সমানুতা, এটা হচ্ছে কাইন্ড অফ 3D বলা যায়। ঠিক আছে, এই জিনিসটা অনেকটা 3Dর মতো, বাট আমরা নর্মালি চিন্তা করতে পারবো গাঠনিক সমানুতার বেলায়। আর গাঠনিক সমানুতা আমরা প্রথমে পড়বো, এটার মধ্যে আছে শিকল সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম, আর হচ্ছে টেটামারিজম, টোটোমারিজম। তো এটার পর হচ্ছে স্টেরিও সমানুতায় যাব আমরা। স্টেরিও সমানুতা দুই ধরনের, জ্যামিতিক বা সিস ট্রান্স সমানুতা। তো এটা অনেক সিম্পল একটা ব্যাপার, সিস আর ট্রান্স এই দুইটা জিনিস হচ্ছে আমরা দেখবো সামনের ক্লাসগুলোতে, ওইখানে দেখলেই হচ্ছে ধীরে ধীরে বুঝে যাবা। তারপর আরেকটা আছে হচ্ছে আলোক সমানুতা। আলোক সমানুতার মধ্যে একটা হচ্ছে ডানবর্তী, যেটাকে আমরা প্লাস দিয়ে প্রকাশ করি, এটাকে ডিও বলা হয়। ডি আসছে হচ্ছে ডেক্সট্রো থেকে, ডেক্সট্রো দিয়ে হচ্ছে আমরা আসলে অন দা রাইট এরকম টাইপের বোঝানো হয়। ঠিক আছে, তারপর হচ্ছে বামবর্তী বা এল, এল দিয়ে হচ্ছে লাইভো, লাইভো বোঝায়। ওকে, মানে হচ্ছে এটা বামে, বামেরটা থাকলে হচ্ছে নেগেটিভ হয়। ওকে, মানে এটা ঘুরতেছে হচ্ছে বাম দিকে আর এটা ঘুরতেছে হচ্ছে ডান দিকে, এরকম ভাবে হচ্ছে চিন্তা করতে পারো। তাহলে ঘূর্ণনের দিকটা কই, একটা হচ্ছে বাম দিকে ঘুরে আর একটা ডান দিকে ঘুরে। ঠিক আছে, তো বাম দিকে ঘুরলে হচ্ছে এটা কি হয়? বাম দিকে ঘুরলে হচ্ছে এটা লাইভো বা বামবর্তী, আর ডান দিকে ঘুরলে ডানবর্তী বা হচ্ছে ডেক্সট্রো। তারপর আমরা আসি গাঠনিক সমানুতায়। গাঠনিক সমানুতা বলতে আসলে কি বোঝানো হয়েছে? যেসব জৈব যৌগের বেলায় দেখা যায় যে আণবিক সংকেতটা হচ্ছে একই, কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন, এটার কারণে হচ্ছে দেখা যায় যে ভৌত ধর্ম রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়, এদেরকে গাঠনিক সমাণু বলে। এবং যৌগের এই যে ধর্মটা, যে ধর্মটা হচ্ছে দেখা যাচ্ছে যে এদেরকে আলাদা করতেছে, এই গঠনটা যে আলাদা, স্ট্রাকচারটা আলাদা হওয়ার কারণে যে সমানুতাটা আলাদা হয়, ওই ধর্মটাকে হচ্ছে গাঠনিক সমানুতা বলে। তারপর আমরা আসি শিকল সমানুতায়। যোগে শিকল ভিন্নতার কারণে যে সমানুতা দেখতে পাওয়া যায় তাকে শিকল সমানুতা বলা হয়। তো শিকল সমানুতা হচ্ছে আমরা চেইন সমানুতাও বলতে পারি বা চেইন আইসোমারিজম। তো এখন এখানে হচ্ছে দেখো চিন্তা করলে ফার্স্টের ট্যাবলে যখন আসতেছি, এখানে চেইনটা কেমন? এই যে সরাসরি একটা চেইন চলে গেছে, তাই না, একদম নর্মাল আছে। তো এটাকে আমরা হচ্ছে ওই যে নর্মাল শিখছিলাম, এন আইসো আর নিও দিয়ে আমি এখন দেখাইতেছি। তাহলে এটা হচ্ছে নর্মাল, নর্মাল বিউটেন। এখন তুমি চিন্তা করো যে তুমি যদি এটাকে এইভাবে রাখতা এবং এই যে পিছন থেকে একটাকে তুলে নিয়ে এসে, পিছের কাউকে তুলে নিয়ে এসে হচ্ছে উপরে বসায় দিতা, তাহলে এই যে এভাবে ছিল এটা, CH3, CH2, CH2, CH3। তো এখন একজনকে তুমি তুলে নিয়ে আসো, এই যে ওকে তুলে নিয়ে এসে হচ্ছে মাঝখানেরটার উপরে বসায় দাও, এই যে 2 নাম্বারটার উপরে হচ্ছে বসায় দিলা, আর এখান থেকে হচ্ছে একটা হাইড্রোজেন কমায় দাও। তাইলে দেখো এই যে এই যৌগটাই তুমি পেয়ে যাচ্ছ, এখানে হাইড্রোজেন কমায় দিলা আর এখানে হচ্ছে বাড়ায় দিলা। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তো এখানে যেটা পাচ্ছো দেখো, 2 নাম্বার কার্বনে একটা মিথাইল, একটা মিথিল, কি বলে, একটা মিথাইল গ্রুপ লাগানো আছে। তাহলে 2 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ লাগানো থাকলে ওইটাকে আমরা কি বলি? আইসো বলি, তাই না? 2 নাম্বার কার্বনে একটা যখন লাগানো থাকে তখন এটাকে আমরা কি বলি? আইসো বলি। দুইটা লাগানো থাকলে নিও বলি। তো এখন এই যে এই 2 নাম্বারে দেখো একটা লাগানো আছে দেখে এটাকে আমি আইসো বলবো, আইসো বিউটেন। তাহলে এটাও কিন্তু বিউটেন, দেখো দুইটাই বিউটেন, একটা হচ্ছে এন বিউটেন, একটা হচ্ছে আইসো বিউটেন। ঠিক আছে, তো এখন দুইটা যে এই যে শিকলের অবস্থানটা হচ্ছে আলাদা হয়ে গেছে, এখানে এই সাইডে ছিল আর এখানে হচ্ছে এই পাশ থেকে হচ্ছে তুলে আমরা উপরে নিয়ে আসছি। তো এই যে এখান দিয়ে হচ্ছে এই যে দুইটা যে চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জটার কারণে হচ্ছে আমরা বলতে পারি এটা কি হইতেছে, এটা শিকল সমানুতা হচ্ছে। তাহলে শিকল সমানুতার কনসেপ্টটা বুঝতে পারছো, জাস্ট এই সাইড থেকে তুলে এনে এই উপরে বসায় দাও, এইটাই। আর এটা যদি তুমি এই কি বলে ইউপ্যাক নামকরণ করতে চাও, তাহলে হচ্ছে এটা হবে 2 নাম্বার একটা মিথাইল লাগানো, তাহলে 2 মিথাইল প্রোপেন।
আচ্ছা, তারপর হচ্ছে আমরা হার্ডি ফর্মুলা থেকে শিখি। হার্ডি ফর্মুলাতে হচ্ছে এরকম ছিল, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই কার্বনটাকে তুলে এনে হচ্ছে মাঝখানেরটার উপরে লাগাই দাও। তো এখানে লাগাই দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর মাঝখানেরটার উপরে একটা। তো এখানে এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর মাঝখানেরটার উপরে একটা। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে দেখাই স্যার, এটাই হচ্ছে আমাদের শিকল সমানুতা বা চেইন আইসোমারিজম। তারপর হচ্ছে এই জায়গায় যখন যখন হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড বা অ্যালকোহল বা ইথার এরকম টাইপের মূলকও থাকতে পারে, তখনও হচ্ছে দেখা যাবে যে শিকল সমানুতা সম্ভব। তোমার জাস্ট কি করতে হবে, এটাকে তুলে নিয়ে হচ্ছে 2 নাম্বারটার উপরে বসাই দিতে হবে। ঠিক আছে, বাট যদি তোমার জাস্ট 3টা কার্বন থাকে, তখন কিন্তু তুমি শিকল সমানুতা পারবা না। শিকল সমানুতার জন্য অ্যাটলিস্ট 4টা কার্বন থাকতে হবে, নাইলে হবে না। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমরা যাই C5H12 সংকেত দ্বারা গঠিত সমাণুর নাম লেখো এবং তাদের স্ফুটনাঙ্কের তুলনা করো। তো স্ফুটনাঙ্কর বিষয়টা আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছিলাম। তো এখন হচ্ছে আমরা স্ফুটনাঙ্ক নিয়ে একটু ফার্দার আর একটু আলোচনা করতে চাচ্ছি। তো স্ফুটনাঙ্ক জিনিসটা নিয়ে আসলে যখন তুমি কথা বলবা না যে স্ফুটনাঙ্ক কার বেশি কার কম, তখন হচ্ছে তোমার মাথায় রাখতে হবে চেইনের বিষয়টা। ঠিক আছে, চেইনটা কারটা বড় হচ্ছে কারটা ছোট হচ্ছে, এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখা লাগবে। তাহলে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এখানে হচ্ছে কথা বলি CH3 CH2 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 CH3 নিয়ে। তো এটা হচ্ছে একদম সরল রৈখিক আছে, তাই এটা আবার কি এন প্যান্টেন হচ্ছে। ঠিক আছে, আর তারপর হচ্ছে এই যে আইসোপেন্টেন, যেটা 1 2, এই 2 নাম্বারে হচ্ছে একটা শাখা লাগানো আছে, তো এটা হচ্ছে আইসোপেন্টেন। তারপর হচ্ছে দেখো এই 2 নাম্বারে 2টা শাখা লাগানো আছে, এবার একটা দুইটা। ঠিক আছে, এবার হচ্ছে এই যে 2টা শাখা লাগানো আছে, আর এটা তাইলে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে নিওপেন্টেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2টা যেহেতু লাগানো আছে। তো এখন এখানে হচ্ছে দেখো, শাখাটা তোমার যত বাড়বে এর গঠনটাও তত কি ছোট হবে। অর্থাৎ প্রতিনিয়ত এদের গঠনটা অনেকটা দেখা যায় যে স্ফেয়ার বা হচ্ছে এরকম শেপের হয়ে যায়, মানে অনেকটা বলের মতো হয়ে যায়, বুঝতে পারছো তো, অনেকটা গোলক টাইপের একটা শেপ হয়ে যায়। তো এটা যতই দেখবা যে কমতেছে, এই যে দেখো এখানে কমতেছিল, এটা ঠিক গোলক টাইপের হয় নাই, বাট এটা কিন্তু অনেকটা গোলাকার হয়ে গেছে। দেখছো, অনেকটা কিন্তু গোলকের মতো হয়ে যাচ্ছে। তো এই যে গোলক টাইপের যে হয়ে যাচ্ছে বা স্ফিয়ারের শেপটা হচ্ছে, এটার কারণে কিন্তু তুমি দেখবা এখানে তলটা যত বেশি ছিল, এই যে এখানে দেখবা যে সারফেসটা অনেক বেশি ছিল। বাট তারপর হচ্ছে যখন তোমার এটা ফাইনালি হলো গোলকের মতো হয়ে গেছে, সারফেসটা অনেকখানি কমে গেছে, অনেকখানি ছোট হয়ে আসছে। জিনিসটা আগে অনেক লম্বা ছিল না, এখন দেখবা যে সারফেস এরিয়াটা কি হয়ে গেছে, অনেকখানি কমে গিয়েছে। তো এই সারফেস এরিয়াটা কমে যাওয়ার কারণে বা তলটা অনেক কমে যাওয়ার কারণে স্ফুটনাঙ্কের মানটা হচ্ছে কমে যাচ্ছে। তাই স্ফুটনাঙ্কের মানটা দেখা যাবে সারফেস এরিয়া যা সবচেয়ে কম, তার জন্য স্ফুটনাঙ্কটা সবচেয়ে কম হবে। ওকে, তো সারফেস এরিয়াটা কম হলে হচ্ছে স্ফুটনাঙ্কের মানটা কম হবে, এইটা জাস্ট আমাদের মাথায় রাখতে হবে। তাহলে স্ফুটনাঙ্কটা কখন কম হবে, স্ফুটনাঙ্কের মানটা যখন কোনো একটা যৌগের ক্ষেত্রে সারফেস এরিয়ার মান কমে যাবে তখন তার স্ফুটনাঙ্ক কম হবে। তাহলে এখন স্ফুটনাঙ্কের ক্রমটা কিরকম হবে, এন পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন। তাহলে এই যে এন এর চাইতে আইসোর দেখা যায় একটা শিকল বেশি, তারপর নিওর দেখা যায় আরেকটা শিকল বেশি, এভাবে করে সারফেস এরিয়াটা সবচেয়ে কমে যাচ্ছে। তাহলে এই যে কার্বনের মাথায় হচ্ছে একটা লাগানো ছিল, আর এই যে এদিক দিয়ে হচ্ছে এভাবে লাগানো, আর এখানে হচ্ছে কার্বনের দেখা যাচ্ছে যে 2 মাথাতেই 2টা লাগানো। তাহলে জাস্ট এখানে আর এখানে লাগানো হইতে পারে। আর হচ্ছে এটা ক্ষেত্রে দেখা যায় যে কোথাও লাগানো নাই, এটা হচ্ছে মুখ, মানে এটা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তাই এটার ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, আশা করি তাইলে আমরা জিনিসটা ধরতে পারছি। তারপর হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আইসোমার আমরা কখন বের করতে পারি। অনেকেই হচ্ছে যখন সমানুতা শিখে তখন এই কাজটা করার চেষ্টা করে যে ভাই আইসোমার বের করার জন্য একটা শর্টকাট দেন, একটা শর্টকাট দরকার। তো শর্টকাট আমরা মেইনলি শিখি খালি অ্যালকেনের জন্য। ঠিক আছে, তুমি শর্টকাটটা শিখবা খালি অ্যালকেনের জন্য, আর এটা হচ্ছে 4 কার্বন থেকে 7 কার্বনের অ্যালকেনের জন্য প্রযোজ্য। অন্য অ্যালকেনগুলোর জন্য তুমি পারবা না, এটা জাস্ট হচ্ছে 4 নাম্বার কার্বন থেকে 7 নাম্বার কার্বন, মানে 4 5 6 7 এরকম। আর তুমি যদি দেখো যে এইটা এভাবে আইসোমার বের করতে যাচ্ছ, তখন হচ্ছে আসলে তোমার 7 পর্যন্তই প্রশ্ন আসবে। তো প্রশ্ন কিন্তু এর বাইরে থেকে দেয় না, ইউজুয়ালি ইউজুয়ালি 7 কার্বন পর্যন্তই থাকে। হয় তোমাকে বলবে বিউটেনের কয়টা আইসোমার আছে, বা বলবে প্যান্টেনের কয়টা আইসোমার আছে, বা বলবে হেপটেনের কয়টা আইসোমার আছে, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমার কিন্তু একদম নন ডেকেন বা উনডেকেন এগুলোর কয়টা আইসোমার আছে এরকম প্রশ্ন কখনোই দিবে না। তাই তোমার হচ্ছে জাস্ট মাথায় রাখতে হবে 4 থেকে 7 পর্যন্ত কত আছে এটা মুখস্থ করে ফেলবো। তাহলে 4-এর জন্য হচ্ছে দেখবা যে এই ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এই যে এখানে লিখে রাখছি। আহ 1 মিনিট। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে 2 to the power n-4 + 1। এন হচ্ছে কার্বন সংখ্যা, বুঝতেই পারতেছো। তো কার্বন সংখ্যাটা বসাবো, এটা থেকে 4 বাদ দিবা, তারপরে 1 যোগ করবা। তাহলে এই যে এটার জন্য যদি আমরা দেখি, ওর জন্য হচ্ছে 2 to the power 4 - 1।
তাহলে সরি 2 to the power 4 মাইনাস 4 প্লাস 1, তাহলে এই যে এটা হচ্ছে 2 to the power 4 মাইনাস 4 মানে 0, 2 to the power 0 মানে 1, 1 প্লাস 1 মানে হচ্ছে 2। তারপর হচ্ছে আমরা 7 নাম্বারটার জন্য যদি দেখি 2 to the power 7 মাইনাস 4 প্লাস 1, তাহলে 2 to the power 7 মাইনাস 4, এই যে 7 মাইনাস 4 যেটা, এটা 7 থেকে 4 গেলে 3 থাকে, তাহলে 2 to the power 3 মানে হচ্ছে 8, 8 যোগ 1 হচ্ছে 9, এই যে 9 আসছে। তো এখন এই যে এভাবে করে হচ্ছে আমাদের 4 থেকে 7 পর্যন্ত ইজিলি মনে রাখা যাবে, এবং এটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য, এটা শুধুমাত্র অ্যালকেনের জন্য প্রযোজ্য, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি একটা নতুন ধরনের সমাণুতে, এটা হচ্ছে অবস্থান সমাণু বা পজিশনাল আইসোমারিজম। তাইলে এটা হচ্ছে অবস্থান সমানুতা বা পজিশনাল আইসোমারিজম। তো অবস্থান সমানুতাটা হচ্ছে দেখা যায় যখন তোমার কার্যকরী মূলকের পজিশনটা আলাদা থাকবে, মানে পজিশন হচ্ছে দেখবা যে এক এক জায়গায় এক এক রকম আছে। তো এখন হচ্ছে কার্যকরী মূলক কিন্তু একই আছে এখানে, এই যে ওএইচ, ঠিক আছে, একটা এক্সাম্পল দেখাইতেছি। ওএইচ হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক, আমরা সবাই জানি। তো এখন অ্যালকোহলের কার্যকরী মূলকটা যদি 1 নাম্বার কার্বনের সাথে থাকে, তখন এটা হচ্ছে 3 কার্বনের হইলে প্রোপানল 1। আর যদি হচ্ছে দেখা যায় 2 নাম্বারে থাকে, এই যে 2 নাম্বার কার্বনে আছে, তাইলে হচ্ছে ওইটা প্রোপানল 2 হচ্ছে। তো এভাবে করে হচ্ছে যখন পজিশনটা আলাদা হবে, কার পজিশন, কার্যকরী মূলকের পজিশন, এই কার্যকরী মূলকের অবস্থানটা যদি আলাদা হয়, তখন এটাকে আমরা কি বলবো, অবস্থান সমানুতা বলবো, ঠিক আছে। এটা খালি কার জন্য, কার্যকরী মূলকের অবস্থানটা আলাদা হচ্ছে দেখে প্রযোজ্য হচ্ছে। আর কার্যকরী মূলক কিন্তু একই থাকতে হবে, ঠিক আছে। এখানেও দেখো অ্যালকোহলের কার্যকরী মূলক, এখানেও অ্যালকোহলের কার্যকরী মূলক। তো এই যোগের কার্যকরী মূলকের যে অবস্থানটা, এই অবস্থানটা আলাদা আলাদা থাকলে যে সমানুতাটা আমরা দেখতে পাই, ওইটাকেই হচ্ছে অবস্থান সমানুতা বা হচ্ছে পজিশনাল আইসোমারিজম বলা হয়, ঠিক আছে। তাহলে অবস্থান সমানুতা কাকে বলে জিনিসটা আশা করি ধরা গেছে। এখন হচ্ছে আমরা দেখব এটা এই বেনজিনের ক্ষেত্রে। তো বেনজিনের ক্ষেত্রে হচ্ছে দেখো আমরা ওই মেটা, প্যারা আর হচ্ছে ওই কি বলে আরেকটাকে অর্থ, এই 3টা পজিশনের কথা শিখছিলাম, তাই না। তো এখন তুমি যে কোনো একটাকে মেইন পজিশন ধরে নিবা, ঠিক আছে। এখানে এটাকে মেইন ধরলাম, এখানে এটাকে মেইন ধরলাম। মেইনটা সবসময় লাগানো আছে, এই যে এখানে ক্লোরিন লাগানো আছে, এরকম টাইপের কাউকে ধরতে হবে, ঠিক আছে। তুমি যদি এটাকে মেইন ধরো তাইলে কিন্তু হবে না, তুমি যদি এটা থেকে 1 শুরু করো হবে না। তোমার 1 নাম্বার কাউন্ট করা শুরু করতে হবে কার কাছ থেকে, যার সাথে লাগানো আছে ওইখানে হচ্ছে 1 ধরতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি এটাকে 1 ধরলাম। আচ্ছা, তো এখন এখানে 1 থেকে যখন আমি কাউন্ট করব, আমি 2 দিকে যেতে পারি, এই দিক দিয়ে হচ্ছে 2 দিতে পারি, অথবা এই দিক দিয়ে 2 দিতে পারি। আমি কোন দিকে দিব, যে দিক দিয়ে দিলে আমার হচ্ছে এই যে শাখাটা হইলো কাছে আসবে, ওই দিক দিয়ে দিব। তাহলে এটা এরকম হবে 1 2 3 4 5 6। তাহলে এখান দিয়েও 1 2 3 4 5 6, আর এদিক দিয়ে 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এখন এখানে হচ্ছে 1 নাম্বারে আর 4 নাম্বারে আছে, তাহলে 1 4 ডাইক্লোরোবেনজিন। এখানে 1 নাম্বার আর 3 নাম্বারে আছে 1 3 ডাইক্লোরোবেনজিন। এখানে 1 নাম্বার আর 2 নাম্বারে আছে 1 2 ডাইক্লোরোবেনজিন। তো এখন দেখো সবগুলাই কিন্তু 2টা ক্লোরিন আছে বেনজিনের মধ্যে, তার মানে সব যৌগেরই কিন্তু সংকেত আসলে একই, তাই না। সব যৌগের কিন্তু আসলে সংকেতটা বলতে পারো, বা যেটা হচ্ছে বলতে পারো যে গাঠনিক সংকেত না বলে জাস্ট আমরা যদি নর্মালি এটার আণবিক সংকেতটার কথা চিন্তা করি, সবগুলা কিন্তু সেম হবে। বাট গঠন চিন্তা করলে দেখো এখানে ক্লোরিনটা হচ্ছে 1 আর 2 নাম্বারে লাগানো, এখানে 1 আর 3 নাম্বারে লাগানো, এখানে 1 আর 4 নাম্বারে লাগানো। তো এখন যখন পাশাপাশি থাকে, পাশাপাশি থাকলে হচ্ছে জীবনে প্রতিবেশী আছে, প্রতিবেশী থাকা মানে জীবনে অর্থ আছে। তাহলে তখন এটাকে আমরা কি বলবো, তখন এটাকে আমরা বলবো হচ্ছে অর্থ, অর্থ পজিশন। তাহলে এটাকে তুমি 1 2 ডাইক্লোরোবেনজিন না বলে হচ্ছে এই অর্থ ডাইক্লোরোবেনজিন এভাবেও হচ্ছে বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে বলতে পারো যে একের একটা দূরে হইতেছে গেছে, মানে একটা বাদ দিয়ে তারপর হচ্ছে গেছে, 1 নাম্বারে আছে 2 বাদ, তারপর 3 নাম্বারে গেছে। তো এরকম হচ্ছে দেখা যাচ্ছে যে দূরত্ব বাড়তেছে, তাই না। তো দূরত্ব বাড়লে মনে হচ্ছে আহা মরে যাচ্ছি মরে যাচ্ছি এরকম মনে হয়। তো প্রথম প্রথম যখন শুরু হয় তখন হচ্ছে দূরত্ব বাড়লে মনে হইতে থাকে মরে গেলাম, ঠিক আছে। তো এখন মেয়েটা যে কেমন আছে, তো এটা মনে হয় না, তো এটা হচ্ছে এই জন্য পজিশনটার নাম কি, মেটা, ঠিক আছে। মেয়েটা যে কেমন আছে, এই যে দূরে থাকলে এরকম মনে হয়। বাট যখন আরো দূরে থাকে, তখন দেখবা যে প্যারা দেওয়া শুরু করে বেশি, যে এই তুমি কি খাইছো, এই তুমি কি ঘুমাইছো। তো এখন এই যে এখানে কি হয়, তাহলে বেশি দূরে থাকলে বেশি প্যারা। তাহলে এই পজিশনের নাম কি, এই পজিশনের নাম হচ্ছে প্যারা। তাহলে হচ্ছে এই তো এই জিনিসগুলো কিন্তু আমরা আগেই দেখছিলাম। তাহলে এই যোগের হচ্ছে অর্থ মেটা প্যারা সম্ভব, অবস্থানগত ভিন্নতার কারণে অবস্থান সমানতা দেখা যায়। মানে এই যে অর্থ মেটা প্যারা থাকা মানে হচ্ছে তোমার অবস্থান সমানতা আছে, ঠিক আছে। অর্থ মেটা প্যারাও কিন্তু এক ধরনের অবস্থান সমানতা। তো এখন এটার পরে হচ্ছে আমাদের একটা প্রশ্ন আছে, অর্থ হাইড্রোক্সি ফেনল আর প্যারা হাইড্রোক্সি ফেনল পরস্পরের অবস্থান সমাণু, ব্যাখ্যা করো। তো
তো এই যে এটা হচ্ছে অর্থো হাইড্রোক্সি ফেনল আর এটা হচ্ছে প্যারা হাইড্রোক্সি ফেনল। তো এখন অর্থো হাইড্রোক্সি ফেনলে দেখো এটা হচ্ছে এই যে 1 নাম্বার পজিশন, ওর প্রতিবেশীতে হচ্ছে আরেকটা আছে। আর এখন হচ্ছে প্যারা হাইড্রোক্সি ফেনল। এখন তুমি কি হাইড্রোক্সি ফেনল মানে বুঝছো? হাইড্রোক্সি হচ্ছে কিন্তু ওএইচ বুঝায়, মানে হচ্ছে ওএইচটা শাখা হিসেবে আছে। আর ফেনল দিয়ে বুঝাই হচ্ছে এই বেনজিন, বেনজিনের মাথায় হচ্ছে ওএইচ লাগানো। তার মানে হচ্ছে এই যে বেনজিনের মাথায় ওএইচ লাগানো ছিল অলরেডি, ওর সাথে শাখা হিসেবে আরেকটা ওএইচ লাগছে। এই যে শাখা হিসেবে আরেকটা ওইচ লেগে গেছে। এই শাখা হিসেবে আরেকটা ওইচ যখন লাগতেছে, তখন হচ্ছে এটাকে আমরা কি বলতেছি? হাইড্রোক্সি ফেনল। তো এখন এটা কই লাগতেছে ওইটার উপর ডিপেন্ড করে হাইড্রোক্সি ফেনলটা। তো হাইড্রোক্সিটা হচ্ছে নতুন যে লাগছে, আর ফেনলটা হচ্ছে এই যে আগে থেকেই তো ফেনল চিনি আমরা এই। তো এখন এখানে তাইলে সংকেতটা বুঝতে পারছো আশা করি কিভাবে আসছে। আচ্ছা, তো গঠনটা তাইলে বোঝা গেছে। আর এই গঠনটার পরে হচ্ছে এখন তোমার একটা হচ্ছে অর্থ দিছে আর একটা প্যারা দিছে। অর্থ হচ্ছে এই যে পাশাপাশি থাকবে, অর্থে পাশাপাশি থাকতেছে। আর প্যারাই হচ্ছে একদম 180 ডিগ্রি, পুরাই হচ্ছে অপোজিট। ঠিক আছে, তাহলে এখন দেখো উভয় ক্ষেত্রে কিন্তু তোমার আণবিক সংকেত একই, একটা বেনজিন আর দুইটা ওইচ ওইচ। এই যে দুইটা ওইচ ওইচ, বা তুমি বলতে পারো একটা ফেনল আর একটা ওইচ, একটা ফেনল একটা ওইচ। কিন্তু এখানে হচ্ছে দেখো একটা হইলো একদম পাশাপাশি, একটা একদম অপোজিটে আছে। এই অবস্থানটা যে আলাদা, এটার কারণে হচ্ছে এদের মধ্যে আমরা কি দেখতেছি? অবস্থান সমানতা দেখতেছি। ঠিক আছে, তো দুইটা কিন্তু জিনিস সেম, জিনিস আলাদা হইলে কিন্তু আমরা সমানও বলতাম না, জিনিস সেম দেখেই সমানও বলতেছি। তারপর হচ্ছে কার্যকরীমূলক সমানতা। এই যে একটু আগে বলছিলাম না যে কার্যকরীমূলকটা একই থাকতে হবে যখন আমরা হচ্ছে অবস্থান সমানতা চিন্তা করতেছি। যেমন ওই যে আগে হচ্ছে ওয়েজ ছিল, ওই ওয়েজটাকে আমরা উপরে উঠাই দিছি 2 নাম্বারে, তখন এটা হচ্ছে অবস্থান সমানতা হয়েছে। বাট কার্যকরীমূলক সমানতা কি? কার্যকরীমূলক সমানতা হচ্ছে যখন তোমার কার্যকরীমূলকটাই চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে দেখো ওয়েজ লাগানো আছে, তুমি যদি এইচটাকে এই সাইডে রেখে ওটাকে ভিতরে পুশ করে দাও, তাহলে কি হবে? এই যে দেখো এরকম ছিল, CH3, CH2, CH2, OH। তো এই ওটাকে হচ্ছে আমরা কি করতেছি? ভিতরে পুশ দিতেছি। ঠিক আছে, ওটাকে ভিতরে পুশ দিলাম। পুশ দিলে হচ্ছে CH3, CH2, এই আবার CH3 দিছি কেন, CH2, তারপর হচ্ছে ও দিলাম, তারপর হইলো এই যে এই সাইডে CH3। দেখছো এই পুশ দিয়ে ভিতরে ঢুকাই দেওয়ার ফলে হচ্ছে এইটার পুরো মূলকটাই হচ্ছে চেঞ্জ হয়ে গেল। এটাকে আমরা জানি কি হিসেবে? ইথার হিসেবে জানি। এটা হচ্ছে ইথার। এবং এই যে ওইচটা যে ছিল, ওইচটাকে আমরা জানি হচ্ছে অ্যালকোহল মূলক হিসেবে। তাহলে দেখছো মূলক আলাদা হয়ে গেছে, কার্যকরী মূলক আলাদা হয়ে গিয়েছে। কার্যকরী মূলক যখন আলাদা হয় তখন এটাকে আমরা কার্যকরী মূলক সমানতা বলি। তাহলে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমানতা দেখতে পাওয়া যায়, ওইটাকে আমরা কি বলি? কার্যকরী মূলক সমানতা বলি। তো এখন জিনিসটা চিন্তা করলে দেখবা সমানু কেন হচ্ছে এটা, কারণ এখানে কিন্তু আণবিক সংকেত একই। কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে হচ্ছে এই যে 3 4 5 6 7 8, হাইড্রোজেন আছে 8টা, অক্সিজেন আছে একটা। তাহলে এই যে C3H8O, এইটা থেকে হচ্ছে দেখো তুমি তাহলে দুই ধরনের জিনিস পাচ্ছ, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। তো এই যে দুইটা আলাদা হচ্ছে দেখে আমরা আসলে সমাণু বলতে পারতেছি এদের। তারপর হচ্ছে C2H6O সংকেত দ্বারা দুটি সমাণু এ ও বি সম্ভব। এ সমাণুতে পোলারিটি সৃষ্টি হলেও বি সমাণুতে হয় না, ব্যাখ্যা করো। তো এখন এখানে এ আর বিটা আলাদা করে চিহ্নিত করা হয় নাই, এই যে এ আর বি। তো এখানে বলছে এতে পোলারিটি সম্ভব, পোলারিটি সম্ভব হচ্ছে এই যে ওএইচ এর জন্য। ঠিক আছে, আর পোলারিটি সম্ভব না হচ্ছে ইথারের জন্য, ইথারে পোলারিটি থাকে না, এই ওটার জন্য তাই পোলারিটি পাবা না। আচ্ছা, তো এখন এটার পরে হচ্ছে আমরা আসি এ সমাণুর ক্ষেত্রে। দেখবা যে অক্সিজেনটা যে আছে এটা হচ্ছে এই যে এইভাবে করে একটা বন্ডের মধ্যে থাকে, তাই না? তো এই যে এভাবে করে হচ্ছে বন্ডের মধ্যে আছে। আর অক্সিজেনের যে তড়িৎ ঋণাত্মকতা, এই তড়িৎ ঋণাত্মকতা কিন্তু হাইড্রোজেনের চাইতে অনেক বেশি। তাই অক্সিজেনটা পার্শিয়ালি নেগেটিভ হয়ে যায় আর হাইড্রোজেনটা পার্শিয়ালি পজিটিভ হয়ে যায়। তো এই যে এখানে ইলেকট্রন শেয়ার করছে না, এই শেয়ার করা ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে বেশি টেনে নেয়, আর হাইড্রোজেনের কাছ থেকে হচ্ছে আর কি কেড়ে নিতেছে। তো হাইড্রোজেনের কাছ থেকে নিজের দিকে বেশি টেনে নেয় দেখে ও কিন্তু আংশিক ঋণাত্মক হয়ে যায়। তো হাইড্রোজেনের মধ্যে আংশিক ধনাত্মক চার্জ হয়। তো এই সময় হচ্ছে অণুটার মধ্যে হচ্ছে একটা ডাইপোল সৃষ্টি হয়। এই ডাইপোল জিনিসটা কি? ডাইপোল জিনিসটা সিম্পলি হচ্ছে তুমি এভাবে চিন্তা করো যে দুইটা মেরু তৈরি হয়েছে। এখানে হচ্ছে একটা নেগেটিভ অক্সিজেনের জন্য, আর এখানে হচ্ছে পজিটিভ হাইড্রোজেনের জন্য। তো তখন এ হচ্ছে দেখা যাবে যে এর দিকে পজিটিভকে আকর্ষণ করবে, আর এ হচ্ছে দেখা যাবে এর দিকে নেগেটিভকে আকর্ষণ করবে। তো এইভাবে করে হচ্ছে এই যে দুইটা মেরু যে তৈরি হইলো, এই দুইটা মেরু এভাবে করে তৈরি হওয়া এবং এদের যে আকর্ষণ করার প্রসেসটা, এই পুরো প্রসেসটাই হচ্ছে আসলে ডাইপল বোঝায়। ঠিক আছে, তাহলে এই যে ডাইপল হচ্ছে এই দ্বিমেরুটা তৈরি হচ্ছে, এই দ্বিমেরুটা যে তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার যে ধর্মটা, এই যেভাবে করে আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মক বা পজিটিভ নেগেটিভ সৃষ্টি হওয়ার যে বিষয়টা আছে, এই পজিটিভ নেগেটিভ চার্জ সৃষ্টি হওয়ার বিষয়টাকেই হচ্ছে পোলারিটি বলা হয়।
তো এইভাবে করে হচ্ছে এই যৌগের মধ্যে এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে আমরা পোলারিটি সৃষ্টি হতে দেখি। আর বি যৌগের মধ্যে কিন্তু এরকম হয় না, কারণ হচ্ছে দেখা যায় এই যে ওটার পাশে এখানেও হচ্ছে একটা মিথাইল গ্রুপ আছে, এখানেও হচ্ছে একটা মিথাইল গ্রুপ আছে। আর মিথাইল গ্রুপ হচ্ছে বলা হয় গুড ডোনেটিং গ্রুপ। মিথাইল গ্রুপকে কি বলা হয়? গুড ডোনেটিং গ্রুপ। তাইলে গুড ডোনেটিং গ্রুপ কাকে বলা হয়? মিথাইল গ্রুপকে বা অ্যালকাইল গ্রুপকে আর কি। তো এই অ্যালকাইল গ্রুপগুলো কি করে, ইলেকট্রন যে আছে ওদের দিকে সেটাকেও ডোনেট করে দেয়। তো ডোনেট করে দেয়, আর ডোনেট করে দেওয়ার ফলে হচ্ছে দেখা যায় যে অক্সিজেনটা টানার এই যে টানে, আর হচ্ছে দেখা যায় যে অক্সিজেনটা যে টানবে ওদের, মানে বলবে ইলেকট্রন দাও, বলার আগে হইতেছে দিয়ে দিতেছে। ঠিক আছে, এই বলার আগে যেহেতু দিয়ে দেয় তাই এদের মধ্যে আর ওইরকম ঝামেলা হয় না যে এটা আংশিকভাবে ধনাত্মক হবে এটা আংশিকভাবে ঋণাত্মক হবে, এরকম হয় না আসলে। এরকম হওয়ার আগেই হচ্ছে দেখা যায় যে ও হইলো ইলেকট্রন দিয়ে দিতে পারলে খুশি হয় তাই ও দিয়ে দিছে, আর ও নিতে পারলে খুশি হয় তাই ও নিয়ে গেছে। তাই না? মানে সবাই যেটা চাচ্ছে ওইটা করে ফেলতেছে। এখানে তো আর ওইরকম যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যর কারণে হচ্ছে এরকম করতেছে এরকম তো সমস্যা নাই। এরকম সমস্যা নাই দেখে হচ্ছে এখানে ঝামেলাটা হয় না যে এটা হচ্ছে পজিটিভ হচ্ছে আর এটা নেগেটিভ হচ্ছে, কারণ অলরেডি হচ্ছে চাইতেছে ইলেকট্রনটাকে ডোনেট করে দিতে। ওই ডোনেট গুড ডোনেটিং গ্রুপ বলার কারণে হচ্ছে দেখা যায় যে এই CH3টা হইলো ইলেকট্রনটা দিয়ে দেওয়ার পরেই হচ্ছে বেশি স্টেবল থাকে। এখানে যেমন হচ্ছে ওরা দেওয়া নেওয়ার মধ্যে আংশিক ঋণাত্মক হইলে হচ্ছে আরেকজনকে আকর্ষণ করে পজিটিভকে, এটা পজিটিভ হওয়ার পর নেগেটিভ কাউকে আকর্ষণ করে। তো এখানে ওইরকম হয় না, এখানে দেখা যায় বন্ধনটা অনেক শক্তিশালী হয়। এবং বন্ধনটা শক্তিশালী হওয়ার জন্য পাশাপাশি আরেকটা কারণ হচ্ছে এই CH3 থাকার কারণে এক ধরনের বাধা কাজ করে এখানে। ঠিক আছে, এই বাধা কাজ করে, এই বাধাটা কাজ করার কারণে হচ্ছে দেখা যায় এটাকে ভেদ করে হচ্ছে কেউ অক্সিজেনের কাছে যেতে পারে না। কোনো পজিটিভ জিনিসটা এই বাধাটাকে ভেদ করে অক্সিজেনের কাছে যাবে ওইটা কিন্তু হয় না, এটাকে হচ্ছে স্টেরিক বাধা বলে। এই স্টেরিক বাধাটাও কাজ করে। এটার কারণে হচ্ছে দেখা যায় যে COC বন্ধনটা অনেক দৃঢ় হয়। ঠিক আছে, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, এই ক্ল্যাশ অফ ক্ল্যান্সের বন্ধনটা হচ্ছে অনেক দৃঢ় হয়, আর কোনো পোলারিটি তৈরি হয় না, এই জন্য হচ্ছে আমরা বলতে পারি বিযৌগটা নন পোলার হয়। তাহলে বুঝতে পারছি আশা করি কেন এই গুড ডোনেটিং গ্রুপ দেখে ওরা আগেই ডোনেট করে দিচ্ছে, আর অক্সিজেনেরও আলাদা করে টানা লাগতেছে না। এই জন্য এই যে আংশিক ধনাত্মক ঋণাত্মক যে তৈরি হবে ওইটাও হয় না। এবং এই স্টেরিক বাধাটার কারণে হচ্ছে দেখা যায় যে অন্য কোনো মৌল যে আসবে বা অন্য কোনো আয়ন যে এসে আকর্ষণ করবে এরকমও হয় না আসলে। তারপর হচ্ছে ইথানলে পোলারিটি সৃষ্টি হওয়ার কারণে এর দ্রাব্যতা বেশি হয়, স্ফুটনাঙ্কের মানও বেশি হয়। তো এখন পোলারিটি সৃষ্টি হওয়ার কারণে কেন স্ফুটনাঙ্কের মান বেশি হয়? কারণ হচ্ছে দেখো এই যে তোমার কাছে একটা ইথানল আছে, ঠিক আছে, এই ইথানলের পাশাপাশি প্রতিবেশী আরেকটা ইথানল যে আছে, এদের মধ্যে দেখা যায় যে এইটা হচ্ছে আংশিক ঋণাত্মক, এইটা হচ্ছে আংশিক ধনাত্মক। আবার এর মধ্যে এটা হচ্ছে আংশিক ঋণাত্মক, এটা হচ্ছে আংশিক ধনাত্মক। তো এই যে আংশিক ধনাত্মকটা দেখা যায় এই আংশিক ঋণাত্মককে আকর্ষণ করে, আবার এই আংশিক ঋণাত্মক দেখা যায় এই আংশিক ধনাত্মককে আকর্ষণ করে। এইভাবে পাশাপাশি হচ্ছে দুইটা মৌল যে আছে মানে দুইটা যৌগ যে আছে ইথানল যৌগ, এই দুইটা যৌগ দেখা যায় যে একটা আরেকটাকে হচ্ছে আকর্ষণ করতেছে। ঠিক আছে, একটা আরেকটাকে আকর্ষণ করে হচ্ছে দেখা যায় এভাবে কাছাকাছি আসে। আর তুমি যখন হচ্ছে দেখবা যে এই যে এভাবে করে হচ্ছে ইথানলের যে আকর্ষণটা কাজ করতেছে এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ডের পার্টে পড়বা। হাইড্রোজেন বন্ড ওই যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3-তে, ওই চ্যাপ্টার 3-তে পড়ায় আসছিলাম এই জিনিসটা, কিভাবে করে ইথানলের মধ্যে হাইড্রোজেন বন্ডটা কাজ করে এবং অনেকগুলো এভাবে হচ্ছে একসাথে বন্ড ফর্ম করতে পারে। ঠিক আছে, বন্ডটা ফর্ম করতে পারে দেখেই হচ্ছে দেখা যায় যে এদের স্ফুটনাঙ্কের মানটাও বেশি হয়, আবার এদের দ্রাব্যতাটাও হচ্ছে বেশি হয়। ঠিক আছে, আর হচ্ছে ডাইমিথাইল ইথারে পোলারিটি তৈরি হয় না দেখে দ্রাব্যতার মানটা কম হয়, আবার স্ফুটনাঙ্কের মানও হচ্ছে কম হয়। ডাইমিথাইল ইথারে উদ্বায়িত হচ্ছে ইথানলের থেকে আবার বেশি হয়। তো ইথানলটা দেখা যায় যে দ্রবীভূত হতে পারে সহজে, বা ডাইমিথাইল ইথারটা হচ্ছে বাষ্প হইতে পারে সহজে। ঠিক আছে, ডাইমিথাইল ইথারটা সহজে বাষ্প হইতে পারে, তাই বলা হয়েছে উদ্বায়িতা হচ্ছে ইথানলের চেয়ে বেশি হয়। ওকে, কারণ ডাইমিথাইল ইথারে তো আর এরকম কোনো বন্ড নাই, আলাদা হাইড্রোজেন বন্ড নাই, এই জন্য ওদেরকে আসলে বাষ্প করাটা হইতেছে রিলেটিভলি একটু টাফ, সরি ইজি। আর এইটার ক্ষেত্রে দেখা যায় যে হাইড্রোজেন বন্ডটা থাকার কারণে ওইটা ভাঙতে হয়, ভেঙে বাষ্প করতে হয়, তাই এটাকে বাষ্প করাটা একটু টাফ হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে বাষ্প করা সোজা কাকে? ডাইমিথাইল ইথারকে। আর বাষ্প করা টাফ কাকে? ইথানলকে। তারপর হচ্ছে টোটোমারিজম। টোটোমারিজম হচ্ছে কিটো ইনল টোটোমারিজমও বলা হয়। এটা হচ্ছে কিটোন আর হচ্ছে ইনল। ইনলটা কি? ইনলটা হচ্ছে দেখা যায় যে একটা ডাবল বন্ড থাকবে, এটা হচ্ছে ইন, আর একটা ওইচ থাকবে, এটা হচ্ছে অল। এই ইন আর অল মিলে হচ্ছে ইনল হয়। ঠিক আছে,
আচ্ছা, তো এখন টোটোমারিজমটা আসলে কি? একটা কার্যকরীমূলক স্বয়ংক্রিয়ভাবে, ঠিক আছে, আমরা কিন্তু এখন আর চেঞ্জ করতেছি না, অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে, এটা মাথায় রাখতেই হবে। স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে যে স্বয়ংক্রিয়ভাবে অন্য একটা কার্যকরীমূলকে রূপান্তরিত হলে এই ধরনের সমানুতাকে টোটোমারিজম বলা হয়। তো এখন এখানে হচ্ছে আমরা কিটো ইনল যখন পড়বো তখন যুগে কার্বনিল বা ইনল মূলক থাকতে হবে। কার্বনিল মূলক হচ্ছে এই যে সিও, আর হচ্ছে ইনল মূলক কোনটা? ইনল মূলকটা হচ্ছে দেখা যায় এই ইন আর হচ্ছে অল মিলে যে মূলকটা হয় ওইটা, ঠিক আছে। মানে হচ্ছে একটা অ্যালকিনের ডাবল বন্ড আর একটা হচ্ছে অ্যালকোহলের অল, আচ্ছা অ্যালকোহলের ওইচ থাকবে আর কি। তো টোটোমারিজম দেখার জন্য শর্ত কি? এটা হচ্ছে আলফা কার্বন যেটা ওইটাকে sp সংকরিত হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আলফা কার্বন কি জিনিস? আলফা কার্বন হচ্ছে, তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার কাছে হচ্ছে এই CH3C CH3 এই ডাবল বন্ড ও এরকম একটা যৌগ দেওয়া আছে। তো এই যৌগের মধ্যে তোমার কার্যকরী মূলক কোনটা? কার্যকরী মূলক হচ্ছে ইনল, এই যে মাঝখানে যেটা আছে। এখন এই কার্যকরী মূলকের সাথে যে কার্বন যুক্ত থাকবে ওইটাকে আলফা কার্বন বলা হবে। তাহলে আলফা কার্বন কোনটা? কার্যকরী মূলকের যে মেইন শিকল, এই যে মেইন শিকলের মধ্যে দেখবা যে কার্যকরী মূলকটা যে আছে, এই যে কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকের সাথে দেখবা যে কার্বনগুলো লাগানো ওগুলোকে আমরা আলফা কার্বন বলি। তাহলে এই কার্বনের সাথে, এখন অনেকে ভাবতে পারে কার্যকরী মূলকের মধ্যেই তো কার্বন আছে, এটাকে আলফা কার্বন বলি। তখন কিন্তু হবে না, কার্যকরী মূলকটা কখনো আলফা কার্বন হয় না। কার্যকরী মূলকের সাথে যে কার্বন লাগানো থাকে ওইটা আলফা কার্বন হয়। ঠিক আছে, এই সিম্পল বেসিকটা মাথায় রাখতে হবে। এবং আলফা কার্বন যেটা আমরা বানাইলাম ওইটার সাথে যে হাইড্রোজেন লাগানো থাকে, এই যে আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন লাগানো আছে ওই হাইড্রোজেনকে আমরা আলফা হাইড্রোজেন বলি। এই যে আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে ওই হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলা হয়। তো এখন আলফা কার্বনটাকে কি সংকরিত হতে হবে? sp সংকরিত হতে হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখন ঠিক আছে, আগেরটা একটু ভুল লেখা ছিল। এটা হবে কার্যকরী মূলকের কার্বন sp2 সংকরিত হবে। তো যেমন হচ্ছে এখানে কার্যকরী মূলক যেটা এই সিওর মধ্যে হচ্ছে দেখবা যে কার্বনটা আছে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড কাজ করতেছে, মানে হচ্ছে এটা sp2 সংকরিত। তো এখন এখানে sp2 সংকরিত হবে, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আর মেইন যে জিনিস সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে। এই যে আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন থাকতে হবে, এটা হচ্ছে মাস্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি ডাইফিনাইল কিটোন টোটোমারিজম প্রদর্শন করবে কিনা যাচাই করো। এখন ডাইফিনাইল কিটোন যেটা আছে, এখানে দেখো এই যে কার্বন আছে, এই কার্বনের সাথে হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে কিটোন মূলক। তো এখন এই কিটোন মূলকটা যে লাগানো এটার সাথে একটা হাত এখানে, আর এখন আমরা এটাকে লিখছি হচ্ছে বেনজিন বলয় হিসেবে। বাট যদি বলয় না দিয়ে তুমি সিম্পলি চিন্তা করতা, তাহলে এখানে যে কার্বন থাকতো এই কার্বনে একান্তর দ্বিবন্ধন থাকতো। তার মানে একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড। তো এভাবে যদি যাইতো তাহলে দেখো কার্বনের সাথে কিন্তু এই একটা দুইটা তিনটা চারটা চারটা হাতে ফিল আপ হয়ে গেছে। তার মানে ওর সাথে হাইড্রোজেন লাগার কোনো অপশন নাই। এখানেও সেম জিনিস দেখবা যে একটা দুইটা তিনটা চারটা চারটা হাতে ফিল আপ হয়ে গেছে, আলাদা করে কোনো হাতে হাইড্রোজেন লাগার সুযোগ নাই। তো এখন এইটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক, তাই না, ফাংশনাল গ্রুপ। তো এখন এই কার্যকরী মূলকের পাশে যে কার্বন আছে এইটা হচ্ছে আলফা কার্বন। তাহলে আমাদের আলফা কার্বন আছে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নাই। তো আলফা হাইড্রোজেন না থাকলে কি এখানে আমরা টোটোমারিজম প্রক্রিয়াটা অংশগ্রহণ করতেছে বলতে পারবো? পারবো না, তাই আমাদের ডাইফিনাইল কিটোন টোটোমারিজম প্রদর্শন করবে না। আর ডাইফিনাইল কিটোনটা কিভাবে লিখছো এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। ডাইফিনাইল মানে দুইটা ফিনাইল থাকবে, ফিনাইল মানে হচ্ছে এই যে বেনজিনের বাক্স, এই বেনজিনের বাক্স যেটা আছে এই বাক্সটাকে ফিনাইল বলা হয়। এই যে একটা ফিনাইল দুইটা ফিনাইল, ডাইফিনাইল কিটোন বলছে মানে দুইটার সাথে কিটোন লাগানো থাকবে। তারপর তীব্র তড়িৎ ঋণাত্মক গ্রুপ বা পরমাণু দ্বিবন্ধন ও ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকতে হবে। তাহলে এখন এখানে হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক গ্রুপ যেগুলো আছে এগুলো হচ্ছে দ্বিবন্ধন ত্রিবন্ধন দিয়ে যুক্ত থাকবে। এই যে কার্বন অক্সিজেন দেখা যায়, এই যে এখানে হচ্ছে এইটা, এটা আমাদের কিটো গ্রুপ। তারপর হচ্ছে এটা হচ্ছে CNH, তারপর হচ্ছে এটা C ট্রিপল বন্ড N, তারপর N ডাবল বন্ড O, এই তো এরকম। তো এখন এটা হচ্ছে দেখা যায় যে তীব্র তড়িৎ ঋণাত্মক গ্রুপ বা পরমাণু দ্বিবন্ধন ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, এটা আমাদের নর্মাল একটা বেসিক সেন্স। তো ওইখান থেকে কিন্তু আসলে কিটো ইনলটা আসে। তো এখানেও দেখো যে এই কিটো গ্রুপটা যে আছে এই কিটো গ্রুপটাও কিন্তু তীব্র তড়িৎ ঋণাত্মক গ্রুপ। তো তীব্র তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণ হচ্ছে কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু অনেক বেশি। অনেক বেশি হওয়ার কারণে দেখা যায় যে ও একটা ডাবল বন্ড, মানে এই যে ডাবল বন্ডটা যে আছে এই ডাবল বন্ডের মধ্যে যেটা পাই বন্ডটা আছে এই পাই বন্ডটা থেকে দেখা যায় ইলেকট্রনটাকে নিজের দিকে আকর্ষণ করে। তাই এটা আংশিক ঋণাত্মক হয়ে যায়, এই যে আংশিক ঋণাত্মক হয়ে যাচ্ছে। আর তারপর হচ্ছে দেখা যায় যে হাইড্রোজেনের সাথে যে বন্ডটা আছে এই হাইড্রোজেনের সাথে বন্ডটাকে হচ্ছে নিজের দিকে টানতে থাকে, এটা নিজের দিকে টেনে তারপর হচ্ছে ডাবল বন্ড ফর্ম করে। এবং হাইড্রোজেনটা যে মুক্ত হয়ে যায়, এই যে এখান থেকে এই হাতটা যদি আমরা নিয়ে আসি,
তাহলে হাইড্রোজেনটা কি হবে, হাইড্রোজেনটা মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে যাওয়ার পরে হচ্ছে এটাই অক্সিজেনের সাথে মিলে যাবে। ঠিক আছে, কারণ মুক্ত হয়ে গেলে এই হাতটা যদি আমি এদিকে সরায় নিয়ে আসি, তখন কি হবে, হাইড্রোজেনটা ধনাত্মক হয়ে যাবে। তো ধনাত্মক হয়ে গেলে তখন কি হবে, ধনাত্মক হয়ে গেলে এটার সাথে লেগে যাবে। কারণ কার্বন হাইড্রোজেনের মধ্যেও দেখবা কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের কম। তাই কার্বনটা নেগেটিভ হবে, হাইড্রোজেনটা পজিটিভ হবে। তো এখান থেকে হচ্ছে এই ডাবল বন্ডটা এখানে লেগে যাবে এবং হাইড্রোজেনটা এখানে চলে যাবে। ওকে। আচ্ছা, তো এখন এখানে কার্বনটা নেগেটিভ হচ্ছে, এই হাইড্রোজেনটা পজিটিভ হচ্ছে দেখে দেখা যায় যে এই পজিটিভটা হচ্ছে এই পাশে চলে যায়, আর এই যে নেগেটিভ আর পজিটিভ মিলে হচ্ছে এই ডাবল বন্ডটা ফর্ম করে ফেলে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা ধরা গেছে ডাবল বন্ডটা কিভাবে ফর্ম করতেছে। ওই হাইড্রোজেনটা এই যে দেখো উপরে চলে গেছে, আর এই যে ডাবল বন্ডটা হচ্ছে এদিক দিয়ে অর্ধেক হাত নিচে নামছে, এদিক দিয়ে অর্ধেক হাত নিচে নামছে, ডাবল বন্ড ফর্ম করছে। এইটা হচ্ছে ইন, এই যে ইনের জন্য, আর এটা হচ্ছে অল, অলের জন্য, ইনল। তাহলে কিটো ইনলটা কিভাবে কাজ করতেছে আশা করি আমরা ধরতে পারছি। তো কোনো একটা যৌগে এক কার্যকরী মূলক যুক্ত অংশ থেকে আর স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে যদি ভিন্ন কার্যকরী মূলক যুক্ত অংশে পরিবর্তিত হয়, যদি ভিন্ন কার্যকরী মূলক অংশে রূপান্তরিত হয়, এটা দুইবার আসছে কেন, তখন এই প্রক্রিয়াটাকে টটোমারিজম বলা হয়। টটোমারিজম হলো একটা গতিশীল বা গতিশীল সাম্যাবস্থা। তাহলে নিচের কোনটা গতিশীল সাম্যাবস্থা এরকম দিয়ে এমসিকিউ আসতে পারে, তখন এটার উত্তর হবে হচ্ছে টোটোমারিজম। তারপর কিটো এবং ইনলের মধ্যে কিটোর স্থায়িত্বটা বেশি কেন? তো এটা স্থায়িত্ব বেশি হচ্ছে, দুইটাই কিন্তু আসলে পাই বন্ড। দেখো কিটো হচ্ছে কার্বন ডাবল বন্ড ও, আর হচ্ছে ইনল হলো কার্বন ডাবল বন্ড কার্বন, এবং হচ্ছে এটার সাথে ওই যে OH লাগানো থাকে। তো এখন এখানে হলো এই কিটোর মধ্যে দেখবা কার্বন আর অক্সিজেনের মধ্যে পাই বন্ধন থাকে, আর ইনলের মধ্যে কার্বন আর কার্বনের মধ্যে পাই বন্ধন থাকে। তো এখন কার্বন আর অক্সিজেনের পাই বন্ধনের দৃঢ়তা দেখা যায় যে কার্বন আর কার্বনের যে পাই বন্ধনের দৃঢ়তা তার চেয়ে বেশি হয়। এটার কারণে আসলে কিটোর স্থায়িত্বতা বেশি হয়। এখন এই দৃঢ়তাটা কেন বেশি হয় এটা তো জানতে ইচ্ছা করতেছে। কারণ হচ্ছে কার্বন আর অক্সিজেনের মধ্যে দেখবা তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যটা বেশি থাকায় অক্সিজেন হচ্ছে নিজের দিকে ইলেকট্রন টেনে নেয়, এবং কার্বনটা তখন দেখা যায় যে আংশিক ধনাত্মক হয়ে যায়। তো এখানে হলো পোলারিটি সৃষ্টি হয়। আর কার্বন কার্বন আসলে পোলারিটি সৃষ্টি হওয়ার প্রবণতাটা কম থাকে, কারণ দুইটাই একই যৌগ এবং পার্থক্যটা কম। তো এই জন্য হচ্ছে দেখা যায় যে এদের পোলারিটি সৃষ্টি হয়, আর পোলারিটি সৃষ্টি হয় যেখানে, ওইখানে দেখবা যে বন্ধনটা বেশি শক্তিশালী হয় আর কি, বন্ধনের দৃঢ়তাটা হচ্ছে বেশি হয়, কারণ এটা ভাঙতে তখন হচ্ছে বেশি এনার্জি লাগবে। ঠিক আছে। আর এটা হচ্ছে নর্মালি সমযোজী আচরণ করে, কারণ এই যে ইলেকট্রন শেয়ারিং করতেছে, ইলেকট্রন এদিকেও আছে এদিকেও আছে, দুইটাই হচ্ছে ইলেকট্রন শেয়ার করতেছে। দুইটা ইলেকট্রন শেয়ার করলে হচ্ছে দেখা যায় যে এদের সমযোজী বৈশিষ্ট্য বেশি থাকে। আর ইলেকট্রন এই যে আকর্ষণ করতেছে, পোলার যৌগ তৈরি করতেছে, এখানে হচ্ছে দেখা যায় যে অনেকটা আয়নিকের মতো। আয়নিকে কি হয়, আয়নিকে হচ্ছে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত থাকে, এই পোলার যৌগে হচ্ছে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত তৈরি হচ্ছে। তো এভাবে যখন ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত তৈরি হবে, তখন এইখানে হচ্ছে দেখা যাবে যে পাই বন্ধনের দৃঢ়তাটা হচ্ছে বেশি থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপর কিটো ইনল পরস্পরের টটোমার কেন, কারণ হচ্ছে দেখা যায় যে কোনো একটা যৌগ যদি কার্যকরী মূলক যুক্ত অংশ থেকে স্বতঃস্ফূর্ত হয়ে পরিবর্তিত হয়ে ভিন্ন কার্যকরী মূলক যুক্ত যৌগে পরিণত হয়, তাদেরকে পরস্পরের টটোমার বলা হয়। তো এই কিটো যৌগে হচ্ছে এভাবে এই চেঞ্জটা হয়, চেঞ্জটা হয়ে হচ্ছে পরিবর্তন হয়, তাই হচ্ছে এরা পরস্পরের টটোমার। তারপর হচ্ছে আমরা সেই মেটামারিজমে, মেটামারিজম কিন্তু অনেক ইন্টারেস্টিং বিষয়। মেটামারিজমে হচ্ছে দেখবা যে একই সমগোত্রীয় শ্রেণীভুক্ত যৌগের দ্বিযোজী কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যার অসমতার কারণে সৃষ্ট সমাণুতাকে মেটামারিজম বলে, এবং এসব সমাণু মেটামার নামে অভিহিত। তো আমরা এর আগে যেটা পড়ছিলাম ওই যে নর্মাল অবস্থান সমাণু যেটা, ওই অবস্থান সমাণুর মতোই হচ্ছে আর কি মেটামারিজম বলতে পারো। কারণ অবস্থান সমাণুতে আমরা দেখছিলাম যে এই যে এখানে OH থাকতো, ওএইচটা থেকে হচ্ছে এইচটা এই পাশে রেখে ওটাকে ভিতরে পাঠাই দিতাম আমরা, তাই না? তো এখান থেকে হচ্ছে দেখা যেত অ্যালকোহল থেকে, অ্যালকোহল আর হচ্ছে ইথারের মধ্যে হচ্ছে আমরা এই সমানতাটা দেখাইতাম। তো এখন এখানে জাস্ট হচ্ছে কাইন্ড অফ কাছাকাছি জিনিস, বাট আগে হচ্ছে আমরা যেটা কাজ করতাম ওই অ্যালকোহল আর ইথার কার্যকরী মূলকগুলো আলাদা থাকতো। এখানে আমাদের কার্যকরী মূলক আলাদা করা লাগতেছে না, কার্যকরী মূলকটা আলাদা থাকতো। ও আচ্ছা, আমি এইমাত্র যেটা বললাম ওইটা কার্যকরীমূলক সমানতা ছিল, সরি। তো আরেকটা হচ্ছে বলছিলাম এই যে অ্যালকোহল আর হচ্ছে ও নিয়ে, এটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। ঠিক আছে, অনেকটা ওইটার মতোই আর কি। তো এখানে হচ্ছে দেখা যেত যে আমরা অক্সিজেনটা ভিতরে ঠেলে দিতাম, আর এখানে হচ্ছে অক্সিজেনটা হচ্ছে দেখা যায় যে ভিতরে ঠেলে দিব, বাট অক্সিজেনটা কি, অক্সিজেনের যোজনীটা এখানে কত, মানে কয়টা হাত আছে ওর? দুইটা হাত আছে না? এই যেরকম দুইটা হাত থাকে যাদের, ওদেরকে নিয়ে যখন আমরা এই কাজটা করি, তখন এটা হচ্ছে দ্বিযোজী কার্যকরী মূলক হয়। আর এই দ্বিযোজী কার্যকরী মূলকের জন্য যে ইয়েটা দেখা যায়, মানে যেই সমানুতাটা দেখা যায়, ওইটাই হচ্ছে মেটামারিজম। আরেকটা ছিল, ওই আরেকটা হচ্ছে দেখি, কার্যকরী মূলক ছাড়া এই যে অবস্থান সমানুতা,
অবস্থান সমানতায় হচ্ছে দেখবা যে ওএইচটাই হচ্ছে আমরা বিভিন্ন পজিশনে পাঠাচ্ছি, এখান থেকে হচ্ছে এই যে উপরে উঠাচ্ছি। তো এভাবে করে হচ্ছে যখন আমরা পজিশনটা চেঞ্জ করতাম ওইটা অবস্থান সমানতা হতো। তো এটা কেন অবস্থান সমানতা না, কারণ হচ্ছে এখানে হাত দুইটা, ওএইচ এর ক্ষেত্রে হাত কয়টা ছিল, ওএইচ এর হাত কিন্তু একটাই ছিল, ঠিক আছে। এখানে আমি ভুলে দুইটা দিয়ে ফেলছি, এটা কিন্তু একটা হবে, ঠিক আছে। এই যে হাত একটা আছে, হাত যখন একটা থাকে তখন হচ্ছে এটা অবস্থান সমানতার মধ্যে পড়ে, আর হাত দুইটা থাকলে হচ্ছে এই যে ম্যাটামারিজমের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে এখন এখানে দেখো, এখানে হচ্ছে এই যে আণবিক সংকেত কিন্তু সবারই একই। কার্বন দেখো চারটা করে আছে, চার কার্বন চার কার্বন সব জায়গাতেই। বাট এখানে প্রথমটা কেসে হচ্ছে এখানে এক কার্বন আর এখানে তিন কার্বন। তারপর এই যে দ্বিতীয়টার কেসে হচ্ছে দেখো দুই কার্বন করে। তৃতীয়টার কেসে দেখো তিন কার্বন এক কার্বন এইভাবে। এবং এই তিন কার্বনটার বেলাতেও চেঞ্জ হয়েছে আবার। এখানে হচ্ছে যে তিন কার্বন স্ট্রেট ছিল, আর এখানে হচ্ছে তিন কার্বন স্ট্রেট নাই, একটা শাখা তৈরি করে গেছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো আশা করি যে মেটামারটা কিভাবে তৈরি হচ্ছে। তো এখন এখানে হচ্ছে আমরা যদি প্রায়োরিটি লিস্টের অর্ডারটা দেখি, প্রায়োরিটি লিস্টের অর্ডারে হচ্ছে সবার উপরে থাকবে মেটামার, তারপর হচ্ছে শিকল সমাণু, তারপর হচ্ছে অবস্থান সমাণু। তাহলে প্রথমে হচ্ছে আমাদের প্রায়োরিটি লিস্টে থাকবে কে, মেটামার, তারপর হচ্ছে শিকল সমাণু, তারপর হচ্ছে অবস্থান সমাণু। তাহলে মেটামার, শিকল, তারপর অবস্থান। তো এখন এখানে হচ্ছে দেখো এইটাকে মেটামার হলো, কারণ হচ্ছে এখানে এই যে কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে, মানে কীটমূলক। তাহলে এটাকে, এটাও তো দ্বিযোজী, কারণ এখানে হচ্ছে দুইটা হাত আছে, এই যে কার্বনের দেখো এখানে দুই হাত দিয়ে হচ্ছে যুক্ত হয়েছে, তাহলে এটাও হচ্ছে দ্বিযোজী, এটাও এই যে দ্বিযোজী। আর এখানে হচ্ছে পজিশন দেখো এক দুই, দুই নাম্বারে হইলো পজিশন, এখানে এক দুই তিন, ঠিক আছে, এই যে তিন নাম্বারে পজিশন আসতেছে। তাহলে এই যে পজিশনটা চেঞ্জ হচ্ছে দেখে এটা কি মেটামার হচ্ছে। আর এটা কিন্তু দ্বিযোজী, দ্বিযোজী কেন বুঝতে পারছো আশা করি। ওকে। আর এখানে হচ্ছে একটা বিষয় আছে, এখানে হচ্ছে দেখো যে এইদিকে হলো এক দুই তিনটা কার্বন আছে, আর এখানে হচ্ছে জাস্ট একটা। আর এখানে হচ্ছে দুইটা কার্বন আছে, এখানেও দুইটা কার্বন আছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে দেখা যায় কার্বন সংখ্যা কিন্তু এই এখানে তিনটা, এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, তার মানে দুই জায়গায় কিন্তু সমান নাই। এখানে তিন এক, এখানে দুই দুই, এই অসমতার কারণেই হচ্ছে ম্যাটামারিজমটা দেখা যায়। তারপর C4H11N, C4H11N, এই আণবিক সংকেত দ্বারা সম্ভাব্য মেটামার সমাণু দেখাও। তাহলে এটা দিয়ে যে মেটামার সমানুতা সম্ভব ওইটা দেখাইতে হবে। তো এখন এটা হচ্ছে আমাদের আসলে অনেকেই ভাবতে পারে যে কোনো শর্টকাট আছে নাকি, বাট এটা আসলে শর্টকাট নাই, তুমি প্র্যাকটিস করবা যত, ততই দেখবা তোমার হাত তত খুলে যাবে আর কি। তো এই হাতটা হচ্ছে খুলে যাবে, আর হাত খুলে গেলে হচ্ছে পরীক্ষায় তুমি দেখেই মনে করতে পারবা যে এটা আমি বাসায় খাতার মধ্যে করছিলাম, নিশ্চয়ই এইভাবে এইভাবে হবে। ঠিক আছে, পরীক্ষার হলে রিকল করতে পারার ক্ষমতাটা ধরে রাখতে হবে। আর এটা করার জন্য হচ্ছে আমাদের বেশি করে কনসেপ্ট বুক, তারপর হচ্ছে মেইন বইয়ে যে উদাহরণগুলো আছে এগুলো হলো দেখতে হবে। তাহলে হচ্ছে এখন এই যে সি ফোর এর জন্য আমি কার্বন আগে হচ্ছে চারটা দিয়ে দিই, কার্বন চারটা গেল। এখন হচ্ছে এন, নাইট্রোজেন লাগানো আছে একটা, তো এই নাইট্রোজেনটা হচ্ছে মাঝখানে লাগাই দিই। এখন নাইট্রোজেন তুমি একটা কাজ করতে পারো যে তুমি এখানে নাইট্রোজেন এনে দুই পাশে দুইটা হাইড্রোজেন দিলা, দিয়ে দিতে পারো। তো এখন এখানে তাইলে কিন্তু তোমার এটার ম্যাটামার হবে না, কারণ ম্যাটামার হইতে হলে কি করতে হবে, ম্যাটামার হতে হলে হচ্ছে দ্বিযোজী হতে হবে, মানে দুইটা হাত দিয়ে লাগানো আছে এরকম হইতে হবে। তাহলে হচ্ছে এখানে তো একটা হাত দিয়ে লাগানো থাকতেছে, তাহলে এটিকে ম্যাটামার হচ্ছে, তখন কিন্তু আর ম্যাটামার হচ্ছে না। তাই এই নাইট্রোজেনটাকে মাঝখানে কোথাও রাখতে হবে, ঠিক আছে, নাইট্রোজেনটা মাঝখানে রাখতে হবে, কারণ আমাদের ম্যাটামার বলছে দ্বিযোজী। তাহলে নাইট্রোজেনটা যদি আমি মাঝখানে রাখি, সাপোজ এখানে রাখলাম, তারপর চারটা কার্বন বসাই দিলাম, তাহলে এখান দিয়ে হচ্ছে CH3, তারপর এখান দিয়ে CH2 CH3 গেল। আর নাইট্রোজেনের সাথে দেখো, নাইট্রোজেনের হাত কয়টা থাকে, তিনটা, তাহলে এখানে আরেকটা হাইড্রোজেন লাগাই দিব। এটা হচ্ছে আমাদের প্রথমটা পাইলাম। তারপর হচ্ছে নাইট্রোজেনের পজিশন তুমি চেঞ্জ করতে পারো, বা হচ্ছে নাইট্রোজেনের পজিশন চেঞ্জ না করেও তুমি কাজ করতে পারো। নাইট্রোজেনের পজিশন আমি চেঞ্জ করবো অবভিয়াসলি। তো এখন এটা দুই নাম্বারে আছে, আমি এটা তিন নাম্বারে দিতে পারবো। আর কি কিছু করতে পারবো, তুমি এখন ভাবতে পারো যে দুই থেকে যদি তিনে দেওয়া যায়, দুই থেকে কোনো চারে দিতে পারবো না, কারণ চারে দিলে কিন্তু ওইটার দুই থাক, মানে চার থাকবে না, ওইটা দুই হয়ে যাবে আবার। কারণ এখানে যদি তুমি এনএইচটা নিয়ে আসো, তখন তুমি কাউন্টিং কিন্তু শুরু করবে এখান থেকে 1 2 3 4, কারণ তখন এদিক দিয়ে গেলে এনএইচটা কাছাকাছি আসবে, তাই না। তো যেদিক দিয়ে আমাদের এই যে কার্যকরীমূলকটা কাছাকাছি আসে, আমি তো ওই দিক দিয়ে নাম্বারিং করব। যেমন এখান দিয়ে নাম্বারিং করলে দুই নাম্বারে আসতেছে, তাই আমি এই দিক দিয়ে নাম্বারিং করবো এখন, তাই না। এখন যদি আমি এটাকে উঠায় হচ্ছে এই পাশে নিয়ে আসি, তাহলে তো দুই নাম্বারই থাকতেছে আলটিমেটলি, কারণ এখান তখন আমি এটাকে দুই নাম্বার বলবো। তাই এখানে এনে লাভ নাই, তোমার জাস্ট এই পজিশনে রাখতে হবে, অথবা তুমি চেঞ্জ করলে হাইয়েস্ট এই পজিশনে আনতে পারো। তাহলে হচ্ছে এটা CH2NH, CH2
CH3। এটা গেল আমাদের 2 নাম্বার। তারপর হচ্ছে আমরা আরেকটায় আসি। এখন আরেকটা কাজ করা যায়, এটা এখানে রেখে আমি যদি এটাকে তুলে এনে নিচে বসায় দিই, তাই না? এই কাজটা করা যায়। তো এখন এখানে CH3NH, তারপর সি, এই যে এই পাশের সিটাকে তুলে এনে কি করব, এই নিচে পাঠিয়ে দিব। তাহলে নিচে পাঠিয়ে দিই, তাহলে হচ্ছে আরেকটা সমানতা তৈরি হবে, CH3 আর এটা হচ্ছে CH। তো এখন তোমার একটা জিনিস ভালো মতো মাথায় রাখা লাগবে যে তোমার হাইড্রোজেন সংখ্যাটা সেম থাকবে কিনা। হাইড্রোজেন সংখ্যা কিন্তু সেমই থাকবে, দেখো এখানে দুইটা দুইটা তিনটা, এখানে হচ্ছে তিনটা তিনটা একটা, সংখ্যা কিন্তু এই 7ই আসে। এখানেও 7টা আছে, এখানেও 7টা আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটার পরে আমরা যাই। এটা হচ্ছে, তো অ্যাকচুয়ালি দ্বিযোজী কার্যকরী মূলক কয় ধরনের হয় বা কি কি হয়, এগুলো হচ্ছে আমরা প্রচলিত কয়েকটা দেখে নেই। যেমন অক্সিজেন আছে, তারপর সালফার আছে, তারপর হচ্ছে কীটমূলক আছে, কীটমূলক গেল, তারপর হচ্ছে সিএস, তারপর হচ্ছে SO3, যেটা এই SO3ও কিন্তু দেখবা যে এস এর হচ্ছে, এই যে SO3-র মধ্যেও হচ্ছে দেখা যায় যে 3টা অক্সিজেন যুক্ত থাকে বাট 2টা হাত খালি থাকে, ভেবে হচ্ছে এটা দ্বিযোজী মূলক হিসেবে কাজ করে। তো দ্বিযোজী বলতে আসলে বোঝায় যার হচ্ছে 2টা হাত খালি আছে, ঠিক আছে, এটাই হচ্ছে দ্বিযোজী। তারপর হচ্ছে SO2, যেটা এটাও দ্বিযোজী আসলে। এটা আমি 2টা হাত কেন দিলাম, এটারও এদিকে একটা হাত, এদিকে একটা হাত। তারপর CO2, এটার মধ্যে হচ্ছে দেখা যায় দ্বিযোজী পাওয়া যায়, এই যে এইভাবে। তারপর NH, আমরা এইমাত্র যেটা করে আসলাম, এই যে এটা, এটা আমাদের এখানে সবচেয়ে বেশি দরকারি গুলার একটা। তারপর হচ্ছে আমরা যাই, CnH2n আণবিক সংকেত বিশিষ্ট যৌগটার সম্ভাব্য মেটামার সমাণুগুলো হচ্ছে অ্যালকিন আর হচ্ছে সাইক্লো অ্যালকেন। তাহলে যখন তোমার কাছে হচ্ছে এরকম থাকবে C6H12 এরকম টাইপের কিছু যদি থাকে, তখন দেখবা যে এইটা থেকে 2 ধরনের পাওয়া যাবে, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে সাইক্লো অ্যালকেন। তো আমরা একটা এক্সাম্পল দেখতে চাচ্ছি এখন। এক্সাম্পলটা হতে পারে C4H8 দিয়ে ধরো, C4H8। এই C4H8 দিয়ে হচ্ছে আমরা 2 ধরনের জিনিস পেতে পারি, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে সাইক্লো অ্যালকেন। তো এখন অ্যালকিন কিরকম পাওয়া যেতে পারে, আমরা 4টা কার্বন দিয়ে অ্যালকিন বানানোর ট্রাই করব। তো এখন এখানে ডাবল বন্ডটা 2টা পজিশনে মাঝখানে দিতে পারি বা প্রথমে দিতে পারি, তাই না? এরকম ভাবেই তো ডাবল বন্ডটা আমরা দিতে পারতেছি। তাহলে প্রথমে দিলে হচ্ছে এটা CH2, তারপর হচ্ছে এখানে CH, আর এই জায়গায় হচ্ছে CH2, তারপর এখানে CH3। তারপর হচ্ছে এখানেও এটা CH, CH, তারপর CH3, CH3। এই এখানে হচ্ছে এইটা বিউট টুইন, আর এটা হচ্ছে বিউট, বিউট কেন লিখছি, বিউট হবে বিউট 1 ইন। এই তো হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের অ্যালকিন কয় ধরনের হতে পারতো ওইটা দেখাইলাম। এখন সাইক্লো অ্যালকেন যেটা আমরা বলতেছি, মানে সাইকেলের মতো অ্যালকেন, এটা কয় ধরনের হইতে পারে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল 4 কার্বনের যেহেতু, তাইলে আমি এই যে 4 কার্বনের একটা চতুর্ভুজ এঁকে দিলাম, এই যে আমাদের একটা সাইক্লো অ্যালকেন। তারপর হচ্ছে এখন আমি যদি একটা কার্বনকে বাইরে নিয়ে আসি, এই যে একটা কার্বনকে বাইরে নিয়ে এসে এই 2টা কার্বনকে লাগাই দিই, তাইলেও কিন্তু হয়। কিভাবে এখনই দেখাচ্ছি। তো এখন এই যে বললাম যে একটা কার্বনকে বাইরে নিয়ে এসে 2টা লাগাই দিব, এই যে একটাকে বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে এসে এই দিক দিয়ে লাগাই দিলাম, এই যে হইছে না এটাও, এটাও কিন্তু হইছে আসলে। ঠিক আছে, কারণ এখানে দেখো 1 2 3 4, 4টা কার্বন আছে। এবং এটা যদি আমি একটু ভেঙে লিখি তাহলে দেখবা যে এখানে CH2, এখানে CH2, এখানে CH, এবং এর সাথে আরেকটা হাত আছে, ওই হাতের মধ্যে হচ্ছে CH3 লাগানো। তাহলে দেখো এখানে কয়টা কার্বন, 1 2 3 4 5টা, এবং কয়টা হাইড্রোজেন, 2 2 4 5 6 7 8টা। তাইলে হচ্ছে দেখো এটাও C4H8 হচ্ছে। তো এভাবে করে হচ্ছে আমাদের এই সাইক্লিক যৌগ যেগুলা, এই সাইক্লিক যৌগগুলা আঁকাটাই আসলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং টাইপের একটা ব্যাপার। কারণ তুমি কতগুলা বানাইতে পারবে আসলে তুমি নিজেও দেখবে অনেক সময় বুঝতেছো না, যে হয়তো আরো কয়েকটা বানানো যায়, আরো কয়েকটা কি আসলে বানানো যায় কিনা, ওইটা তুমি কিন্তু কখনোই শিওর হইতে পারবে না পুরোপুরি, যদি না তোমার প্র্যাকটিস থাকে ভালো মতো। তাই এটার প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, যে কয় ধরনের সমাণু সম্ভব। এরকম প্রশ্ন যত পাবা প্রশ্ন ব্যাংকে বা হচ্ছে টেস্ট পেপারে, সবগুলা করে ফেলা ট্রাই করবে এই ক্লাসের পর। একই আণবিক সংকেত দ্বারা গঠিত মুক্ত শিকল, বদ্ধ শিকল উভয় সমাণু গঠন করা যায়, তবে তাকে মুক্ত বদ্ধ শিকল সমাণু বলা হয়। এটা এক ধরনের গাঠনিক সমাণু। আচ্ছা, তো এটাও গেল। তারপর হচ্ছে আমরা আসি CnH2n-2 আণবিক সংকেত বিশিষ্ট যৌগগুলার সম্ভাব্য সমাণু যে যৌগগুলো আছে এগুলো হচ্ছে অ্যালকাডাইন, সাইক্লোঅ্যালকিন, অ্যালকাইন। তাইলে হচ্ছে এটা CnH2n-2 এর জন্য
এর আগেরটা CnH2n এর জন্য ছিল। তো এখন আমরা ধরো যে C3 নিলাম, তাহলে 6 - 2 হচ্ছে 4, তাহলে এটা C3H4 হবে। C3H4 নিয়ে এখন কাজ করব। তো আমি কালারটা বদলাইনি। এখন C3H4 নিয়ে কাজ করতেছি। তাহলে হচ্ছে আমাদের কি কি পাওয়া সম্ভব? অ্যালকা ডাইইন। তো অ্যালকা ডাইইন হচ্ছে দুইটা ডাবল বন্ড থাকবে। ঠিক আছে, এই যে একটা ডাবল বন্ড, দুইটা ডাবল বন্ড, এরকম অ্যালকা ডাইইন। তারপর সাইক্লো অ্যালকিন। সাইক্লো অ্যালকিনের মধ্যে হচ্ছে এই যে এরকম হইতে পারে, এটা সাইক্লো অ্যালকিন। তারপর অ্যালকাইন। অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। ওকে, তো এখন এখান থেকে হচ্ছে দেখো, ডাইন দিয়ে আমি হচ্ছে ফার্স্টে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, ডাইন দিয়ে যদি শুরু করি তাহলে হচ্ছে কয় কার্বনের এখানে? 3 কার্বনের। তাহলে হচ্ছে এই যে একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। তাহলে এই যে একটা ডাবল বন্ড, এই যে একটা ডাবল বন্ড, এভাবে গেল। তাহলে হচ্ছে বাকি থাকে এখানে একটা হাত, এখানে একটা হাত। তো এই যে দেখো তো এখানে মিললো না, তিনটা C3 আর C3H4 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের যদি নামকরণ করতে হয়, 3 কার্বনের জন্য প্রোপ। তারপর 1 আর 2 নাম্বার পজিশনে হচ্ছে দুইটা ইন আছে, তাহলে প্রোপ 1 2 ডাই ইন। তারপর আমরা দেখি একটা অ্যালকাইন আনা ট্রাই করি। অ্যালকাইন তো আনা যাবে, 3 কার্বনের, তাহলে হচ্ছে প্রোপাইন হবে। তাহলে C ট্রিপল বন্ড C, আর এখানে হচ্ছে H থাকবে, এখানে কিছু না, এখানে হচ্ছে H3। তাহলে হচ্ছে এটা প্রোপাইন 1 হবে। প্রোপাইন 1। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের আরেকটা হইতে পারে হইলো সাইক্লো অ্যালকিন। তাহলে সাইক্লো অ্যালকিনটা হচ্ছে 3 কার্বনের, তাহলে 1 2 3। আর এখানে যেহেতু অ্যালকিন, তাহলে একটা ডাবল বন্ড দিয়ে দিব, এই যে প্রথমে যেটা দেখাইছিলাম ওইটাই। তাহলে দেখো এখানে একটা হচ্ছে আমাদের গেল অ্যালকাইন, একটা হচ্ছে অ্যালকা ডাইইন, আর একটা হচ্ছে সাইক্লো অ্যালকিন। তাহলে 3 ধরনেরই আমরা পাইলাম, তাই না? আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা কাজ দিব, সেটা হচ্ছে C4H6 এর জন্য। দেখো তো এটা C4, তারপর হচ্ছে 8 - 2 6, তাহলে C4H6 এর জন্য হচ্ছে বের করবা। এখন এটাকে আমি করে দিব। এটা কিন্তু আসলে মোটামুটি জটিল আছে, মোটামুটি জটিল, অত বেশি জটিল না, বাট পারা যাবে। আমি তোমাকে বলি, ডাই ইনের জন্য দুইটা পাবা। ঠিক আছে, ডাই ইনের জন্য দুইটা পাবা, ডাইনের জন্য দুইটা। তারপর হচ্ছে তুমি ওই অ্যালকাইন পাবা দুইটা, অ্যালকাইন পাবা দুইটা। ঠিক আছে, আর হচ্ছে সাইক্লিক যেটা পাবা, ওই যে সাইক্লো অ্যালকিন, এই সাইক্লো অ্যালকিন হচ্ছে একটা পাবা। মানে টোটাল 5টা। তো অতটাও জটিল না এটা, কিন্তু বুয়েটের রিটেন, তারপর হচ্ছে এরকম বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে রিটেনের মধ্যে আসতে পারে। এই জন্য হচ্ছে আমাদের এই সমানুতার পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে CnH2n+2 ও আণবিক সংকেত বিশিষ্ট যৌগটির সম্ভাব্য সমাণু যৌগগুলো হচ্ছে ইথার ও অ্যালকোহল। এটার মধ্যে ট্রিপল স্টার দিয়ে রাখো, এটা আমাদের সবচেয়ে বেশি আসে। সবচেয়ে বেশি আসা প্রশ্ন হচ্ছে এইটা, এই পার্ট থেকেই সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, তো এখন এখানে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি। C2H4+2 হচ্ছে 6, আর এখানে O। তো এটা থেকে হচ্ছে 2 ধরনের যৌগ সম্ভব, একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে ইথার। তো অ্যালকোহল, 2 কার্বনের অ্যালকোহল কোনটা? CH3CH2OH। আর ইথার কোনটা? CH3OCH3। ওকে, আচ্ছা। তো এখন এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে ইথার। তো একইভাবে আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পাই। যেমন ধরো যে C4H10O, এটার জন্য হচ্ছে আমরা অ্যালকোহল ইথার বের করব। তাহলে অ্যালকোহলে প্রথমে যাই, তাহলে এটা হচ্ছে CH3CH2CH2CH2OH। এখন এখানে কিন্তু ওএইচটা কয়েকটা পজিশনে বসতে পারে, তাই না? ওএইচটা হচ্ছে এখানে যখন বসছে, এটা একদম প্রান্তে, এখান থেকে উঠায় এনে আমি এটাকে এই পজিশনেও আনতে পারি, তাই না? এই পজিশনে নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে এটা আমাদের একটা পজিশনে আছে, আরেকটা পজিশনে হচ্ছে এটাকে বসানো যায়। আরেকটা পজিশন হচ্ছে এই যে একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, 4টা কার্বনের সাথে লাগানো ছিল। এখন 4 নাম্বার কার্বন থেকে উঠে এনে আমি এখানে লাগাচ্ছি। এখন অনেকেই ভাবতে পারে যে আমি যদি এখান থেকে চেঞ্জ করে এখানে আনি, তো এখন আসলে লাভ নাই কিন্তু, কারণ হচ্ছে এখান দিয়ে তুমি নাম্বারিং করলে এখানে 1 2 3 4, তখন হচ্ছে তোমার 2 নাম্বার পড়তেছে। আর তুমি যদি এটাকে শিফট করে, এই যে এখান থেকে শিফট করে এই জায়গায় নিয়ে আসো, এখানে বসাইলা, এখানে বসানোর পরে তুমি নাম্বারিং করতেছো, তখন এখানে হচ্ছে 2 নাম্বারই আসবে। তাহলে আলটিমেটলি দুইটা পজিশন থেকে কিন্তু নাম্বার 2 তে যাচ্ছে। আর এখানে মনে হয় আমি একটা 2 বেশি দিয়ে ফেলছি, হ্যাঁ। ওকে, ঠিক আছে এখন। তো এই যে তাইলে বুঝতে পারছো দুইটা কিভাবে পসিবল এখানে অ্যালকোহল। এইটা হচ্ছে করতে করতে আর কি তুমি অটোমেটিক বুঝে যাবে আমি কিভাবে করতেছি। তারপর হচ্ছে দেখো ইথার কিভাবে সম্ভব। ইথারও হচ্ছে এরকম, CH3
CH2, CH2, আর কয়টা ছিল, চারটা ছিল তাই না? তাহলে এখানে একটা ও দেই, এখানে একটা ও দিয়ে হচ্ছে OH দিলাম। তাহলে আমরা, সরি OH বলতেছি, মাথা ব্যথা গেছে, হাই হাই, CH3 হবে এটা, তাই না? আচ্ছা, এখন এটার পরে হচ্ছে 2 নাম্বার আরেকটা আমরা ইথার পাইতে পারি, CH3, CH2O, CH2, CH3। নর্মালি দেখবা যে অ্যালকোহল আর ইথার এটা হচ্ছে 2 কার্বন 3 কার্বন এরকম টাইপ, 2 কার্বন 3 কার্বন, সরি 2 কার্বন বলতেছি, 3 কার্বন 4 কার্বন 5 কার্বন এরকম দিতে পারে। তাহলে কয় কয় কার্বনে, 3 কার্বনের জন্য দিতে পারে, 4 কার্বনের জন্য দিতে পারে, বা 5 কার্বনের জন্য দিতে পারে। আর এখন যদি আমি তোমাকে বলি যে এইটার মধ্যে থেকে আমি এটাকে হচ্ছে নাম্বার দিলাম 1, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে 2, তারপর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। এখন 1 আর 2 এর মধ্যে কিরকম সমানতা বিদ্যমান, তারপরে 3 আর 4 এর মধ্যে কেমন সমানতা বিদ্যমান, এবং 2 আর 3 এর মধ্যে কেমন সমানতা বিদ্যমান। তো ফার্স্ট অফ অল দেখো 1 আর 2 এর মধ্যে কার্যকরীমূলক সেম আছে, জাস্ট হচ্ছে কার্যকরীমূলকটা একটাই পাশে ছিল, এই পাশ থেকে তুলে এনে হচ্ছে আমরা এখানে বসাই দিয়েছি। তাহলে হচ্ছে এই অবস্থানটা এখানে চেঞ্জ হয়েছে, তাহলে এটা কি অবস্থান সমানু হবে। এখন 3 আর 4 এর মধ্যে, 3 আর 4 এর মধ্যে হচ্ছে দেখো এখানে জাস্ট এই অবস্থানটা শিফট হয়েছে, তাহলে এটাও কি অবস্থান সমানু হবে। তারপর 2 আর 3 এর মধ্যে দেখো, এই যে এটা 2 আর এটা 3, এখানে অ্যালকোহল ছিল কার্যকরীমূলক, এখানে হচ্ছে ইথার কার্যকরীমূলক, তাহলে হচ্ছে এটা কার্যকরীমূলক সমানু হবে। ওকে ডান। তারপর হচ্ছে আমরা আসি CnH2nO, আণবিক সংকেত বিশিষ্ট যৌগটা সম্ভাব্য সমাণু যৌগগুলো হচ্ছে অ্যালডিহাইড, কিটোন আর অ্যালকিনল। তো এখন অ্যালকিনল কি, অ্যালকিনল হচ্ছে ইন থাকবে আবার অল থাকবে, ওই যে ইনল যৌগ যেটা আমরা একটু আগেই দেখলাম। তো এটা হচ্ছে 2 ধরনের হতে পারে, 3 ধরনের হতে পারে, কি অ্যালডিহাইড, কিটোন আর অ্যালকিনল। তাহলে এটা CnH2nO, আর এর আগেরটা ছিল CnH2n+2O। তো এটা হচ্ছে মাথায় রাখতে হবে, এই দুইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। CnH2n+2, যখন এই যে +2টা থাকবে তখন মাথায় রাখবা যে অ্যালকোহল আর ইথার, আর যখন জাস্ট হচ্ছে এই 2NO থাকবে তখন মাথায় রাখবে অ্যালডিহাইড, কিটোন আর অ্যালকিনল। তাহলে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, C3H6O, এটা থেকে হচ্ছে আমরা দেখব। তো এখন এখানে এক্সাম্পল কিরকম হতে পারে, আমরা ফার্স্টে 3 কার্বনের অ্যালডিহাইডটাকে নিয়ে আসি, CH3, CH2, CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের নাম কি, প্রোপানল। তো এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড গেল। এখন আমরা কিটোনে আসি, তাহলে কিটোন কোনটা হয়, এখানে কিটোন হচ্ছে CH3CO, CH3, এটা হচ্ছে প্রোপানন। এরপর হচ্ছে আমরা এই অ্যালকিনলে আসি, অ্যালকিনলটা 3 কার্বনের জন্য, এই যে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। তো 3 কার্বনের যখন অ্যালকিনল, তাহলে হচ্ছে একটা ডাবল বন্ড যাবে, ডাবল বন্ড যাওয়ার পরে এই যে CH2, তারপর হচ্ছে এই যে এই কার্বনের সাথে ডাবল বন্ড আছে এটার সাথে আবার OH লাগাই দিব একটা, আর বাকি যেটা আছে ওইটার সাথে CH3। এই তো হয়ে গেল আমাদের। তাহলে এটা থেকে আসবে হচ্ছে 3 কার্বনের জন্য প্রপ, প্রপের পরে হচ্ছে 1 নাম্বারে হচ্ছে ইন, আর 2 নাম্বারে হচ্ছে অল, প্রপ 1 ইন অল। তাহলে এই যে 3 ধরনের যৌগ হচ্ছে এখানে সম্ভব। তাহলে এটা আশা করি আমরা বুঝতে পারছি। এটার পরে হচ্ছে যাই, CnH2nO2, এই আণবিক সংকেত যখন থাকে তখন এটা সম্ভাব্য সমাণু যৌগগুলো হচ্ছে অ্যাসিড, অ্যাস্টার, হাইড্রোক্সি কার্বনিল। ঠিক আছে, হাইড্রোক্সি কার্বনিল। আচ্ছা, তো এখন এখানে হাইড্রোক্সি কার্বনিলটা কি এটা আমরা আসতেছি, একটা এক্সাম্পল দিয়ে শুরু করি তাইলেই হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এখানে এক্সাম্পলটা হচ্ছে 4 কার্বন ধরলাম এবার, C4H8O। 1 মিনিট, হাতের লেখা খারাপ হয়ে গেল কেন হুট করে, C4H8O। আচ্ছা ঠিক আছে, আর O2, তাহলে O2 দিলাম। আর এখন হচ্ছে এখানে ফার্স্ট অফ অল অ্যাসিড, তাহলে 4 কার্বনের অ্যাসিড হচ্ছে বিউটানোইক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে CH3, CH2, CH2, COOH। তারপর হচ্ছে বিউটানোইক অ্যাসিড শেষ। এখন আমরা আসি হচ্ছে অ্যাস্টারে। এখন অ্যাস্টারটা কি মনে আছে, অ্যাস্টারের সংকেতটা ছিল হচ্ছে, মানে অ্যাস্টারের কার্যকরী মূলকটা ছিল হচ্ছে চোর, COOR, তার মানে COOটা মাঝখানে নিয়ে আসতে হবে। তাহলে CH3, CH2, COO, CH3, মিলছে না, একটা দুইটা তিনটা 4টা কার্বন, আর হচ্ছে হাইড্রোজেন কয়টা,
তিনটা, তিনটা, ছয়টা, আর তারপর হচ্ছে আটটা। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের। আর এই অ্যাস্টার, অ্যাস্টারের নামটা কিভাবে করা হইতো মনে আছে? ওই যে অয়েট, অয়েট যুক্ত করা হইতো। তাহলে অ্যাস্টারটার নাম কি হবে? এই যে এখানে হচ্ছে লাস্টে একটা CH3 আছে, ছোটটাকে আমরা নিতাম আগে। তাহলে মিথাইল। আর এরপর কয় কার্বনের এটা? আর বাকি আছে 3 কার্বন, তাহলে মিথাইল প্রোপানয়েট। এই গেল। আর তারপর হচ্ছে আমাদের বাকি থাকে হচ্ছে হাইড্রক্সি কার্বনিল। তো এখন এই যে হাইড্রক্সি কার্বনিল যেটা, এই হাইড্রক্সি কার্বনিলটা আসলে কিভাবে হয়? কার্বনিলটা হয় হচ্ছে এই যে CO থাকে, আর হাইড্রক্সিটা হচ্ছে OH থাকে। তাহলে এখানে OH-ও থাকবে আবার CO থাকবে। ঠিক আছে, দুইটা থাকলে হচ্ছে হাইড্রক্সি কার্বনিল হয়। তো এখন এরকম এক্সাম্পল কিরকম হতে পারে? আমাদের 4টা কার্বন ছিল এখানে, তাহলে আমি ফার্স্টে 4 কার্বন দিয়ে দিই, 1 2 3 4। তো এখন 4 নাম্বার কার্বনে এখানে হচ্ছে একটার সাথে OH লাগানো থাকবে, একটার সাথে OH লাগানো থাকবে এবং একটা কিটো থাকবে। তো এখন এই যে এটার সাথে হচ্ছে তাহলে CH2, এটার সাথে CH3, এটার সাথে CH3। এই তো হয়ে গেল আমাদের হাইড্রক্সি কার্বনিল। তাহলে হচ্ছে এখন এটা হচ্ছে 3 নাম্বারে হাইড্রক্সি আছে, তাহলে 3 হাইড্রক্সি। তারপর হচ্ছে কয় নাম্বারে এটা আছে কিটোনটা? 2 নাম্বারে। তাহলে হচ্ছে 2। আর আচ্ছা, 2-এর আগে হচ্ছে আমাদের এটা দিতে হবে শব্দমূল। কয়টা কার্বন আছে? 4টা, তাহলে হচ্ছে বিউট, হাইড্রক্সি বিউট। তারপর 2 নাম্বারে হচ্ছে কিটোন, 2 অন, হয়ে গেছে। এরপর CHO আর COOH কখনো অবস্থান সমাণু হবে কিনা? এখন একটা জিনিস চিন্তা করো, আমার কাছে হচ্ছে ধরো যে CHO আছে, যখন এই CHO যদি থাকে, CHO হচ্ছে ধরা যাক যে কোনো একটা CH3, CH2, CH2, CHO, এরকম। তো এখন এরকম কেস থেকে হচ্ছে আমি যদি সমাণু বের করতে চাই, সমাণু বের করতে চাইলে এই যে একটাকে উঠায় এনে হচ্ছে নিচে নিয়ে আসবো। তাহলে CH3, CH, CHO, আর এই যে একটাকে নিচে আনছি দেখে একটা হাইড্রোজেন কমায় দিছি, তাহলে CH3টা এখানে চলে আসছে। তো এখন এখানে হচ্ছে দেখো এই দুইটা কিন্তু সমাণু, তাই না? এখন এই দুইটা হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যালডিহাইড, 4 কার্বনের অ্যালডিহাইড। এখন আমি যদি 4 কার্বনের অ্যাসিড নিয়ে চিন্তা করি, 4 কার্বনের অ্যাসিড কেমন হবে? CH3, CH2, CH2, COOH। এখন তুমি দেখো প্রথমেই কিন্তু 1 2 3 4, 4টা কার্বন আছে, তাই না? তো এই 4টা কার্বন আছে, আর হচ্ছে এখানে হাইড্রোজেন কয়টা? 3টা, 2টা, 2টা, একটা। তাহলে হচ্ছে 3 আর 1 4, 4 আর 2 হচ্ছে 6। তো এখন এখানে আচ্ছা 3 আর 1 হচ্ছে 4, আচ্ছা 4 আর 4 হচ্ছে 8। তাহলে এখানে 8টা আছে। তাহলে কার্বন হচ্ছে 4টা, হাইড্রোজেন হচ্ছে 8টা, অক্সিজেন হচ্ছে 2টা। এখানে অক্সিজেন কিন্তু একটা, দেখছো? তাই অক্সিজেন একটা দেখে এখানে কিন্তু এটা কখনোই সমান হইতে পারবে না, কারণ এতে যে ইয়েটা আছে আণবিক সংকেত, এই আণবিক সংকেতটাই সেম হবে না, তাই না? আণবিক সংকেতটা কিন্তু সেম হবে না। আর এখানে হচ্ছে এই অবস্থানটাও COOH যে আছে, এই COOH এর অবস্থানটা কিন্তু সবসময় 1 নাম্বার থেকে শুরু হয়। এটা যে তুমি তুলে এনে এই নিচে দিয়ে দিবা, এই নিচে দিয়ে দিলেও দেখবা এই যে COOHটা নিচে নামাই দিছো মনে করো, তখন কিন্তু এটা আবার 1 নাম্বার থেকে শুরু হবে। তাই COOH এর কোনো চেঞ্জ হচ্ছে না, COOH এর পজিশনটা সবসময় 1 নাম্বারেই থাকতেছে। ওইটা উঠায় তুমি যেখানে বসাবা ওইখান থেকে 1 নাম্বার শুরু হবে। বাট মেইন রিজনটা হচ্ছে এখানে অক্সিজেন একটা আর এখানে অক্সিজেন 2টা, এটার কারণে এটা আসলে কখনো সমানো সম্ভব না। তো আমি যদি এটাকে তুলে এনে এই নিচে বসাই, তাহলে হচ্ছে CH3, CH, COOH, আর নিচে হচ্ছে আরেকটা CH3, এরকম হচ্ছে। তো এটা হচ্ছে 2 নাম্বারে মিথাইল আছে, তাহলে 2 মিথাইল, আর এখানে হচ্ছে 2 মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড, এরকম। আর এটা হচ্ছে এই যে 2 মিথাইল প্রোপানল। তো দুইটা কিন্তু আলাদা, আসলে দুইটা কখনোই সেম হবে না। তাই এদের কখনোই হচ্ছে এই অবস্থান সমানুটা পসিবল না। এটা হচ্ছে জাস্ট একটু গুছায় লিখে বলে দিবা। তারপর C5H10O এই সংকেত দ্বারা কয়টা অ্যালডিহাইড এবং কয়টা কিটোন সমাণু সম্ভব এটা দেখাইতে হবে এবং কার্যকরীমূলক চিহ্নিত করতে হবে। তো এখন এই যে এই কার্যকরীমূলক যেটা আমরা বের করতে চাচ্ছি এখন, তাইলে এটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের জন্য কতগুলো সমাণু সম্ভব। ফার্স্ট অফ অল আমরা অ্যালডিহাইডে আসি। তো C5, 5 কার্বনের অ্যালডিহাইড যখন বের করতে চাওয়া, তাহলে CH3, CH2, 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 CHO, এই যে একটা বের করলাম। এখন আমি একটাকে তুলে এনে হচ্ছে নিচে বসায় দিব, তাহলে কিরকম হবে? CH3, CH2, CH, CHO, এটার নিচে বসাবো, তাহলে হচ্ছে CH3। এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে
এই পুরো জিনিসটাকেই হচ্ছে আমি সরাই দিতে পারি। এটা এই পজিশনে আছে, তো এই পজিশন থেকে আমি এখানে নিয়ে আসতে পারি আর এটাকে এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে কিরকম দেখাবে? তাইলে CH3 আর এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাইলে CH3 এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে CH2 CHO। এই যে আমাদের এই পজিশন চেঞ্জ করে একটা, দুইটা, তিনটা হইলো। এখন এটার পরে হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি। আরেকটা কাজ হচ্ছে, এখানে দেখো, তুমি কিন্তু চাইলে এই এই জিনিসটা যে এইখানে আছে না, এই পজিশনে আরেকটা কাজ করতে পারো। সেটা হচ্ছে এই হাইড্রোজেনটাকে সরায় দিবা, ওইটার উপরে আরেকটাকে নিয়ে আসবা। আমি দেখাই কিভাবে করবা জিনিসটা। CH3 CH2 CH CHO, নিচে হলো CH3 ছিল। তো এখন এখানে আমি একটা হাইড্রোজেন সরায় দিব, এই যে হাইড্রোজেনটা সরাই দিলাম। তাহলে এখন একটা হাত খালি হয়ে গেছে। এই উপরের হাতে হচ্ছে ওকে নিয়ে আসবো। ওকে, তাইলে এই যে উপরের হাতে নিয়ে আসলাম। এখন একটা হাইড্রোজেন যে সরাই দিয়েছি, ওই হাইড্রোজেনটা এই পাশে বসায় দিব। এই যে এটাকে সরাই দিল, ওর হাত খালি হয়ে যাচ্ছে, ওই একটা এক্সট্রা হাতে হাইড্রোজেন বসাই দিলাম। এই এখন হচ্ছে এই চারটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড ছিল। এখন আমরা কিটোন নিয়ে কাজ করব। এই চারটাই কি ছিল? চারটাই হচ্ছে অ্যালডিহাইড ছিল। এখন আমাদের দরকার হচ্ছে কিটোন। ঠিক আছে, কিটোন হচ্ছে আমাদের দেখা যাবে কিটোন প্রবাবলি তিনটা আসবে, দেখি কয়টা আসে। তাহলে প্রথম একটা কিটোন আনতেছি 5 কার্বনের, CH3CO, CH2, আচ্ছা CH3 কেন দিছি, CH2 হবে, CH2 CH2 CH3। তাহলে এটা হচ্ছে একটা গেল। তারপর আমার জাস্ট এই সিওর পজিশন গুলো হচ্ছে চেঞ্জ করতে হবে। এই পজিশনটা চেঞ্জ করে মাঝখানে নিয়ে যেতে পারবো। এখন আমি আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে এইটাকে তুলে নিয়ে এসে এইটার নিচে বসায় দেওয়া। এখন অনেকে ভাবতে পারে পাশেরটার নিচে কেন বসাচ্ছি না, কারণ পাশেরটার নিচে বসাইলেও কিন্তু চেইন একই থাকবে, তাই না? তো পাশেরটার নিচে বসানো যাবে না, বসাইতে হবে দূরে নিয়ে। তাহলে দূরে নিয়ে গিয়ে বসাবো। তাহলে দূরে নিয়ে গিয়ে বসালে এখানে একটা হাত খালি হয়ে যাবে, ওর এখান থেকে একটা হাইড্রোজেন এই হাতে নিয়ে আসবো। তাহলে CH3CO, তারপর CH, এই যে ওর একটা হাত সরাইতে হবে, ওই হাইড্রোজেন একটা সরায় এই পাশে দিয়ে দিছি। এখানে হচ্ছে CH3টা বসাই দিলাম। এই হয়ে গেল। তাহলে আমাদের টোটাল 7টা বের করা সম্ভব ছিল, এবং 7টা আমরা বের করে দেখালাম। এবং অ্যাডমিশন টেস্টে দেখবা আহামরি কঠিন কিছু আসে না, জাস্ট কতগুলা সম্ভব ওইটা দেখাইতে বলবে আমাদের, আর আমরা হচ্ছে এটা বের করে জাস্ট দেখাই দেবো। ঠিক আছে, MCQ টাইপের প্রশ্ন আসে এখান থেকে, এগুলো দিয়েই হচ্ছে করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।